আসসালামু আলাইকুম স্যারেরা, কেমন আছি সবাই? কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন আমাদেরকে এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টসে জানিয়ে দিব সবাই। এবং অবশ্যই জানাবো যে আজকে কারা ফার্স্ট ক্লাসে যুক্ত হচ্ছে, ভাইয়ার ক্লাসে আজকে সর্বপ্রথম কারা যুক্ত হচ্ছে। আজকে ভয়েস চেঞ্জ বা আমরা এখানে লিখছি ভয়েস ফ্রি ক্লাস, আসলে ভয়েস বলে কোনো টপিক নেই, চেঞ্জ অফ ভয়েস, আমি যেটাকে লিখেছি ভয়েস চেঞ্জ। ঠিক আছে, তো আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভাইয়ার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এবং অবশ্যই জিজ্ঞাসা করব যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে দেন সবাই। সবাই একটু কমেন্টসে জানিয়ে দেই। আর বরাবরের মতো যেই কথাটা আমার বলতে হয় না, সেটা হচ্ছে আমরা যারা যুক্ত হয়েছি সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দিব। আপনাকে ব্ল্যাক পাঞ্জাবিতে সুন্দর লাগে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ব্ল্যাক পাঞ্জাবিতে সুন্দর লাগে। সুন্দর লাগে তার মানে কি আমি সুন্দর না, পাঞ্জাবি সুন্দর? হিসাবটা তাই হলো না? শেখ সাদির গল্পটা মনে আছে না? পোশাক তোর, তবুও একটা কথা তো আছে ফার্স্টে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তাই না? আচ্ছা সবাই একটু কাইন্ডলি যারা যুক্ত হয়েছে ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দিব সবাই। সবাই একটু ক্লাসটা শেয়ার দিব, শেয়ার দিলে আমাদের সঙ্গে অনেক লোক যুক্ত হবে এবং আমরা আজকে চমৎকার একটা ক্লাস করতে পারবো। অনেকেরই মনের প্রশ্ন থাকতে পারে ভয়েস চেঞ্জ কিভাবে করা হয় স্যার, অল্প সময়ে কিভাবে করা হয়, এভরিথিং আমরা এ টু জেড আজকে আলোচনা করব। ঠিক আছে, রংপুর থেকে আছে আমাদের সঙ্গে নাইম চন্দ্র, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি তো বলেছি কে কোন জায়গা থেকে আছে। আজকে ফার্স্ট ক্লাস কার কার একটু বলেন তো স্যার, আজকে ফার্স্ট ক্লাসে যুক্ত হয়েছি আপনারা কে কে আজকে সর্বপ্রথম বা ফার্স্ট ক্লাসে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে? স্যার কেমন আছেন আপনি? স্যার আমি ভালো আছি ইনশাল্লাহ। নতুন কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? নতুন ব্যাচ নতুন মাসে শুরু হবে, মানে আগামী মাসে থেকে নতুন আমাদের দুইটা কোর্স লঞ্চ হবে। একটা হচ্ছে আমার ইংলিশের মাস্টার বইয়ের উপরে যে নতুন ব্যাচ, সেই ব্যাচটা শুরু হবে নেক্সট মাসে। প্লাস যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটিতে বি ইউনিট অর্থাৎ খ ইউনিটে পরীক্ষা দিবে অথবা বিভাগ পরিবর্তন করে ডি ইউনিটে পরীক্ষা দিবে, তাদের জন্য সম্পূর্ণ ইনটেক ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে। আর একটা কথা বলে রাখি, সম্ভবত আগামী মাসে 1, 2, 3, 4 আমি প্রবেশ করব বাংলাদেশের কোন অঞ্চল বলা হয় এটাকে, পূর্ব দক্ষিণ অঞ্চল অর্থাৎ সিলেট এবং হবিগঞ্জে ক্লাস নেব ইনশাল্লাহ। চাইলে আপনারা ওখানেও জয়েন করতে পারবেন আমার সঙ্গে। তো সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেখি দেখি স্যার কে কে শেয়ার দিয়েছে, কে কে শেয়ার দিয়েছে। 100+ আমাদের সঙ্গে হবে ইনশাল্লাহ আজকে। আমি আশা রাখি যে 100+ হলে আমরা ক্লাসটি শুরু করে দিব। হ্যাঁ, তো একটু সবাই কে কে শেয়ার দিয়েছি সেটা জানাই। আর তার আগে আমি একটু জানতে চাই আপনাদের কাছে ভয়েস শব্দের অর্থ কি, যেহেতু আপনারা চেঞ্জ অফ ভয়েস করবেন আজকে, ভয়েস শব্দের অর্থটা কি এটা একটু জানতে চাই। ঠিক আছে স্যার, ভয়েস শব্দের অর্থ কি এটা একটু বলবো স্যার। ভয়েস শব্দের অর্থ কি? ভয়েস শব্দের অর্থ, ভয়েস শব্দের অর্থ কি বলেন দেখি, ভয়েস শব্দের অর্থ কি? ভয়েস ক্লাসটা আগে করেছি, আজকে একটা সলভিং ক্লাস হবে। আজকে আগেই বলছি সলভিং ক্লাস, ভয়েসের ক্লাস তো এর আগে হয়েছে, সমস্যা নেই, ওকে ফাইন। তো বলছি যে আজকে একটা সলভিং ক্লাস হবে। আজকে ফার্স্ট ক্লাস স্যার, ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট শেয়ার, সবাই শেয়ার দিয়ে দিব। 69 জন আছে আর 30 জন লাগবে 100 হতে, সবাই একটু শেয়ার দিব, শেয়ার দিলেই দেখবেন 100+ ধুমধাম করে হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা ভয়েস ফার্স্ট ক্লাস, সমস্যা নাই, শেয়ার ডান দিয়েছে। ঠাকুরগাঁও থেকে আছে ভয়েস মানে মাহবুব আলম বলে ফেলেছে বাচ্চো, রুহুল আমিন বলছে বাচ্চো, ওকে ঠিক আছে বাচ্চো। আচ্ছা কে যেন বলছে হাবিব স্যার, ও হ্যালো স্যার, ও হ্যালো, হ্যালো কে হাবিব স্যার মনে হয়েছে আমার, তার মানে কি চোখ ঠিক আছে? হ্যাঁ আছে। আচ্ছা ভয়েস মানে বাচ্চো আপনারা বলছেন, ওকে ফাইন। আর যারা যুক্ত হয়েছে স্যার এখনো শেয়ার দেয় না অনেকে, এই যে এমডি মহিউদ্দিন ইসলাম শেয়ার দিয়েছে। আমি সাধারণত বলেছি আমাদের স্টুডেন্টরা, এখানে অ্যাডমিশনের স্টুডেন্ট আছে অনেক, অ্যাডমিশনের যে স্টুডেন্টগুলো আছে তারা অবশ্যই শেয়ার দিবা তোমরা, কারণ তোমাদের উপর কিন্তু আমার নজর থাকবে যে হ্যাঁ তোমরা আসলেই নিয়মিত কিনা। যদি নিয়মিত স্টুডেন্ট না হও তাহলে এমন স্টুডেন্ট আমার অ্যাডমিশন ব্যাচের প্রয়োজন নেই অন্তত পক্ষে। তো একটু সবাই শেয়ার দিয়ে দিব, অনেক জায়গা থেকে অনেকে যুক্ত হয়েছে। আমরা তাহলে আমাদের মূল ক্লাসে প্রবেশ করব ধীরে ধীরে করে। স্যার এই যে আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, গুড। শেয়ার ডান। পটুয়াখালী থেকে আছে এম এ আজম, শেয়ার 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 চাচ্ছি আমি যে আপনারা যারা যুক্ত হয়েছেন শেয়ার দিয়ে দিব। 73 হয়ে গিয়েছে ইনশাল্লাহ। আচ্ছা ভয়েস অর্থ এক ভাইয়া বলে ফেলেছে অলরেডি, বাচ্চো। আচ্ছা বাচ্চো যে বলছি, কে আছে কোন পাবলিক আছে যে বাচ্চো মানেটা জানি? আপনি তো আন্দাজে বলে ফেলছেন ভয়েস মানে বাচ্চো। বাচ্চো জিনিসটা কি এটা কি আমরা বুঝি যে স্যার বাচ্চো জিনিসটা কি? বাচ্চো দিয়ে কি করে? বাচ্চো দিয়ে কি গোসল করে নাকি বাচ্চো দিয়ে খায়? তাহলে আজকে আমরা একটু বাচ্চোটা জানবো। প্রথম বাচ্চো শব্দের অর্থ হচ্ছে স্যার বলার ধরন। কি বলার ধরন? আচ্ছা আমার লেখা তো ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন তাই না? নাকি লেখা স্যার খুব একটা দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে? এমন তো কিছু না, সাউন্ড কোয়ালিটি এভরিথিং সবকিছু সমান আছে না? সবকিছু ঠিক আছে তো? তাহলে একটু বলছি স্যার ভয়েস মানে বাচ্চো, আর বাচ্চো শব্দের অর্থ কি স্যার? বলার ধরন।
এখন দেখেন আপনি কিভাবে কথা বলছেন, সেই বলার ধরনটাই মূলত আপনার ভয়েস। অনেকে মনে করে ভয়েস মানে কণ্ঠ, না, ভয়েস মানে বাচ্য, আর বাচ্য সংস্কৃত শব্দ, নিশ্চয়ই বক্তব্য সন্ধি বিচ্ছেদ করছেন, বচ যোগতব্য, বক্তব্য, সেই বচ থেকে আসছে বাচ্য মানে বলার ধরন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন ভয়েস কত প্রকার, এটা একটা প্রশ্ন স্যার, ভয়েস কত প্রকার, এই প্রশ্নটা আমি নিতে চাই, তারপরে আমরা মূল জায়গায় প্রবেশ করব। ভয়েস কত প্রকার স্যার? আমি অপশন দিয়ে দিচ্ছি 2 নাকি 3। কত প্রকার বলেন তো? ভয়েস 2 প্রকার নাকি 3 প্রকার? ভয়েস কত প্রকার দেখি, কারণ এখানে একটা বিষয় থাকে। ইংলিশ বস আলহামদুলিল্লাহ অনেক ভালো, বেসিক এন্ড কোশ্চেন সলভ করান। ইনশাআল্লাহ আজকে একদম আমি কিছু কোশ্চেন বের করবো এবং সেগুলা থেকে সলভ করব। আব্দুর রহমান শেয়ার দিয়েছে, শেয়ার ডান। বাইজিদ হোসাইন বলছে রাজবাড়ি থেকে, রাজবাড়ি আমার পাশের জেলা, অবশ্যই শেয়ার দিয়ে দিব। বাচ্য মানে কথা বলা বা উক্তি, না, উক্তি হচ্ছে ন্যারেশন, ন্যারেশন মানে উক্তি, ওকে, ন্যারেশন মানে উক্তি, আর বাচ্য হচ্ছে ভয়েস, বাচ্য মানে বলার ধরন, ওকে স্যার? কমেন্ট পড়েন ভাইয়া। তাসমিয়া ইসলাম, এই তো বললাম। মাহবুব আলম অলরেডি বলে ফেলছে স্যার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার, ঠিক আছে স্যার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, যা হয় হবে, টেনশনের কিছু নাই, আমি বলে দিব অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো কেউ কেউ বলতেছে 2, কেউ কেউ পাচ্ছে 3। আচ্ছা, বেশিরভাগ লোক দেখি কোন দিকে যায়? ভয়েস কত প্রকার বলছি, বেশিরভাগ লোক দেখি কোন পাশে যায়। আচ্ছা, ভয়েস মানে বাচ্য। এবার একটু আমি কিন্তু বাংলা ব্যাকরণের দিকেও ঢুকবো, আমি ইংলিশের স্যার তাই বলে ভাইবেন না যে বাংলা কিছুই জানি না। আচ্ছা, বাংলাতে বাচ্য বলে একটা টপিক আছে স্যার, নিশ্চয়ই আপনারা জানেন যে স্যার বাচ্য বলে একটা টপিক আছে, তাই না? দেখেন বাংলাতে কি বলছি, বাচ্য নামে একটা টপিক আছে। এবার দেখেন এর মধ্যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটাকে বলা হয় কর্তা বাচ্য। কি বলা হয় স্যার? কর্তা বাচ্য, ওকে। আরেকটাকে বলা হয় স্যার কর্মবাচ্য, ওকে, কর্মবাচ্য। আচ্ছা, আরেকটা আছে স্যার, সেটাকে বলা হয় যেটাকে আগে বলা হতো কর্মকর্ত্রী বাচ্য, এখন কর্মকর্ত্রী না বলে কর্মকর্তা বাচ্য। মানে আধুনিক গ্রামে এটাকে কি বলা হয়, আধুনিক ব্যাকরণে এটাকে বলা হয় কর্মকর্তা বাচ্য, অর্থাৎ কর্মকর্তার মতো কাজ করে। আচ্ছা, আরেকটা বাচ্য আছে স্যার ভাব বাচ্য। কি বাচ্য? ভাব বাচ্য। আচ্ছা, তাহলে বাংলা ব্যাকরণে ভয়েস হচ্ছে 4 প্রকার। একটাকে হচ্ছে বলা হচ্ছে কর্তা বাচ্য, একটাকে কর্মবাচ্য, একটাকে বলা হচ্ছে কর্মকর্তা বাচ্য, আর একটা হচ্ছে ভাব বাচ্য। এবার আসেন ইংলিশের ব্যাপারটা স্যার। ইংলিশে আমরা যদি পাই, একটাকে পাবো স্যার অ্যাক্টিভ ভয়েস। কি ভয়েস স্যার? অ্যাক্টিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েস মানেই মূলত হচ্ছে কর্তা বাচ্য, ওকে, অ্যাক্টিভ ভয়েস মানেই কর্তা বাচ্য। হ্যাঁ, 90 জন হয়ে গেছে। এখন যারা যুক্ত হয়েছে সবাই একটু শেয়ার দেবো, নতুন করে যারা যুক্ত হয়েছে সবাই শেয়ার দিয়ে ডান দিব। আজকের ক্লাসটা আশা করি স্পেশাল হতে যাচ্ছে, যারা নতুন একদম তাদের জন্য তো অবশ্যই, আর যারা পুরাতন তারা তো জানে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের পরে কি আছে স্যার? প্যাসিভ ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের পরে কি পাবো? প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস যেটা, এটাকে বলা হয় কর্মবাচ্য। কি বলছে স্যার? কর্মবাচ্য। আচ্ছা, আরেকটা বাচ্য আছে যেটাকে বলা হয় quasi-passive voice। কি ভয়েস? quasi-passive voice। এই quasi-passive voice বা quasi-passive voice এটাকে বলা হয় কর্মকর্তা বাচ্য, কর্মকর্তা বাচ্য। আবার বলছি, একটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, একটাকে প্যাসিভ, একটাকে quasi-passive voice বলে। আচ্ছা, এইবার এমডি হাসান মোহাম্মদ, মুজাহিদ নাইদান অনেকে কি করেছে, মেনশন দিয়েছে সম্ভবত। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছে, কে কে নতুন করে যুক্ত হয়েছি, আজকে ফার্স্ট ক্লাস কার কার পরে যুক্ত হয়েছি, এবং বলছি শেয়ার দিয়ে দিতে। আমি চাই 100+ হয়ে যাবে আমাদের সঙ্গে। তাহলে একটা কথা বলছি স্যার অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস, একটা quasi-passive ভয়েস। আচ্ছা, এখন দেখেন একটাকে বলছি কর্তা বাচ্য, একটাকে কর্মবাচ্য, একটাকে কর্মকর্তা বাচ্য, আর একটাকে বলে ভাব বাচ্য। এবার আসেন একটু আমরা ক্লিয়ার বুঝে আসি যে আসলে বাচ্য সম্পর্কে ক্লিয়ার বেসিক ধারণা দিয়ে প্রশ্নে যাব আমি। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? আচ্ছা, আমরা যেটাকে অ্যাক্টিভ ভয়েস মানে কি বলছি, কর্তা বাচ্য। খুব ভালো করে খেয়াল করবেন, কর্তা বাচ্য বা অ্যাক্টিভ, আমি এখানে শুধু অ্যাক্টিভ লিখছি, ভয়েস কথাটা লিখছি না। এই অ্যাক্টিভ ভয়েসকে কি বলে স্যার? কর্তা বাচ্য। আচ্ছা, এবার আসেন আমি জাস্ট এখানে যদি একটা লিখি সাবজেক্ট আই, তারপরে রিড, এরপরে একটা কথা লিখলাম বুক। যেহেতু আমরা এখানে মোটামুটি সবাই জানি, সেই ক্ষেত্রে একটা বিষয় দেখব, সেটা হচ্ছে স্যার আই এটা হচ্ছে সাবজেক্ট, রিড এটা হচ্ছে ভার্ব, বুক এটা হচ্ছে অবজেক্ট। তো আমি সাবজেক্টের বাংলা লিখতেছি। হ্যাঁ, সাবজেক্টকে বাংলায় কি বলে জানেন? সাবজেক্টকে বাংলায় বলে কর্তা, ওকে। ভার্বকে বাংলায় বলে ক্রিয়া, ওকে। আর অবজেক্ট যেটা, অবজেক্টকে বাংলাতে বলে কর্ম। এই কথাটুকু বুঝলে আপনি আশা করি ক্লিয়ার বুঝে যাবেন। আচ্ছা, এবার দেখেন যে আমি বই পড়ি, এই কথাটা কে বলতেছে? কে বলতেছে? আমি। আমি, তাহলে আমি বলতেছি মানে আমি হচ্ছি কর্তা, তাহলে কর্তার বলার ধরন এটা, যে আমি বই পড়তেছি, এটা কার বলার ধরন? কর্তার বলার ধরন।
যেহেতু কর্তার বলার ধরন, এই জন্য এটাকে বলা হয় কর্তাবাচ্য, যে কর্তা কথা বলতেছে, সাবজেক্ট কথা বলতেছে। এবার একটু ডিফারেন্ট ওয়েতে যাই, প্যাসিভে চলে আসি। দেখেন প্যাসিভকে কি বলা হয় স্যার? বলছি কর্ম। তাহলে কর্ম তো শেষে, কর্ম কোথায় থাকে? শেষে। আচ্ছা একটু দেখেন, সেখানে আমরা যদি এটাকে প্যাসিভ করতাম তাহলে নিশ্চিতভাবে আপনারা জানতেন এমন হয়তো বুক, তারপরে ইজ, এরপর হচ্ছে রিড, তারপরে হচ্ছে বাই মি। এই সেন্টেন্সে এবার কর্তা হচ্ছে বুক, এটা হচ্ছে কর্তা বা সাবজেক্ট, মি এটা হচ্ছে অবজেক্ট বা কর্ম, তাই না? এখন একটু খেয়াল করেন, এইবার কি বলছে? বই পড়া হয় আমার দ্বারা, বই পড়া হয় আমার দ্বারা। আচ্ছা বই পড়া হয় আমার দ্বারা, এই কথাটা কে বলতেছে? বই বলতেছে নাকি আমিই বলতেছি? আগের বার আমার পজিশনটা ছিল সাবজেক্টের জায়গায়, কর্তার জায়গায়। এইবার আমি বই পড়তেছি, বাট আমার পজিশনটা কোথায়? কর্মের জায়গায় বা অবজেক্টের জায়গায়। এই যে এরকম ঘুরাই বলছে বা শেষে আছে যে বই পড়া হয় আমার দ্বারা, এই জন্য এটাকে বলা হয় কর্মবাচ্য। কি বাচ্য? কর্মবাচ্য, মানে অবজেক্টের বলার ধরন, কর্মের বলার ধরন। আর এটা হচ্ছে সাবজেক্টের বলার ধরন বা কর্তার বলার ধরন। আচ্ছা এইবার আর একটা জায়গায় আসেন, যেটাকে বলা হচ্ছে কর্মকর্তাবাচ্য। কর্মকর্তাবাচ্য মানে হচ্ছে ডাহা মিথ্যা কথা, যেটা কোনোদিনও সম্ভব নয়, যার কাজ করার ক্ষমতা নাই, তারপরও তার ভাবটা এমন যে সেই যেন কাজটা করতেছে। জাস্ট একটু বুঝবেন, আমি যদি বলি, একটু দেখি আমি যেটা বলতেছিলাম, ধরেন কোনো কারণে আপনি নিশ্চিতভাবে বাংলা মনে আছে না? আচ্ছা আমি একটু ইংলিশ লিখি, ধরেন হানি আছে না কারো নাম, তারপরে টেস্ট, সাথে একটা এস দিলাম, এরপরে সুইট। আচ্ছা এই যে সেন্টেন্সটা লিখছি আমি, দেখেন বাংলাও একটা লিখবো বোঝার জন্য। এই সেন্টেন্সে হানি হচ্ছে আমাদের সাবজেক্ট, আচ্ছা টেস্ট হচ্ছে ভার্ব, সুইট এটা অ্যাডজেক্টিভ, ওকে অবজেক্ট নেই এখানে। আচ্ছা হানি যে সাবজেক্ট বা কর্তা, একটু খেয়াল করেন, কর্তা হচ্ছে যার কিছু করার ক্ষমতা আছে। টেস্ট এটা হচ্ছে ক্রিয়া, টেস্ট মানে স্বাদ নেওয়া। কি করা স্যার? টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া। আচ্ছা আপনারাই বলেন আমাকে, যদি আমি প্রশ্নটা এরকম করি যে মধু স্বাদ নেয় মিষ্টি, এটা কি হবে? বরং সেন্টেন্সটা আমি এরকম লিখতে পারতাম যে আই টেস্ট হানি, যে স্যার আমি মধু টেস্ট করতেছি, তাহলে ঠিক ছিল। বাট আমি এখানে লিখছি হানি টেস্ট, তাহলে হানি কি নিজেরে টেস্ট করে দেখতেছে? আমি বাজারে যাব, যাওয়ার আগে যদি দেখি খায়া দায়া একটু দেখা যায় নিজেরে, টক হয়ে গেছি না মিষ্টি আছি, মিষ্টি বেশি থাকলে লোকজনের কাছে বেশি টাকা চাইবো, বিষয়টা কি এমন বলেন? এইখানে বিষয়টা হচ্ছে স্যার হানির কোনো কিছু টেস্ট করার ক্ষমতা নাই, তারপরেও সে এমন ভাব নিচ্ছে যেন নিজেই টেস্ট করতেছে। এই যে ক্ষমতা নাই কিন্তু ভাবটা ক্ষমতার মতো, সাবজেক্ট হওয়ার, কর্তা হওয়ার তার ক্ষমতা নাই, বাট ভাবটা কর্তার মতো। এই জন্য এটাকে মূলত বলা হয় কর্মকর্তাবাচ্য। বরং আমি যদি হানিকে শেষে লিখতাম যে আই টেস্ট হানি, তখন সেটা ঠিক ছিল, কারণ তার কর্ম হিসাবে যোগ্যতা আছে, কর্তা হিসাবে নাই। এটা কসিভ, এটা কসিভ-প্যাসিভের। আচ্ছা একটু আসছি আরো, এবার দেখেন আরো একটা সেন্টেন্স, নিশ্চয়ই আপনাদের এটাও মনে আছে, রাইস এরপরে লিখলাম সেলস চিপ। দেখেন রাইস সেল চিপ মানে চাল কম দামে বিক্রি হয়। আচ্ছা আপনারাই বলেন, সেল মানে বিক্রি করা, কি করা স্যার? বিক্রি করা। এখন আপনি বলেন রাইস কি নিজেরে কোনোদিন বিক্রি করতে পারে? এই যে সে যে সাবজেক্টের জায়গায় বসছে, বরং বলতে পারতাম করিম সেলস রাইস বা আই সেল রাইস, তাহলে ঠিক ছিল। বাট এখানে বলছে রাইস সেল, মানে কি চাল নিজেরে বাজারে নিয়ে বলতেছে আমাকে কিনে নিয়ে যান, একবার খাইলে আর খাওয়া লাগবে না, ব্রেকআপ যদি হয়ে যায় জোড়া লেগে যাবে, এরকম কি বিষয়টা? যে স্যার রাইস নিজেরে সেল করতে পারে? পারে না, এটা ক্ষমতা নাই তার, কিন্তু তারপরও সেন্টেন্সে ব্যবহার করি, এটাকেই বলা হয় কর্মকর্তা বাচ্য। একটু বাংলা দেখেন, মনে আছে না এগুলা স্যার? বাঁশি বাজে। আচ্ছা বলেন তো, বাঁশি বাজে যেটা কথা, বাঁশি, এই বাঁশি কি বাজতে পারে? বাঁশি কি একা বাজতে পারে? বাঁশি ফেলে রেখে দিয়েছেন রুমের মধ্যে, বাঁশি একা একা বাজতেছে এরকম না। আমি বলতে পারতাম আমি বাঁশি বাজাই, তাহলে ঠিক ছিল। বাট বাঁশি বাজে, সে এমন ভাব নিচ্ছে যেন সেই মনে হয় বাজতেছে। এই যে ইনার সাবজেক্ট হওয়ার ক্ষমতা নাই, কাজ করার ক্ষমতা নাই, কিন্তু ভাবটা নিছে এমন যেন তিনিই কাজটা করতেছেন। এটাকেই মূলত বলা হয় কর্মকর্তা বাচ্য। ওকে, অর্থাৎ ভয়েস রিলেটেড বেসিক আলোচনা ছিল এইটা। হানি আমার ক্লাসমেট, সমস্যা নাই। ফারজান রিমি ক্লাস করছে, ওকে ফাইন। সবাই একটু ক্লাস করি, সবাই একটু শেয়ার দিয়ে দিই। 99 আমার সাথে আছে, আমি চাই আরো বেশি যুক্ত হোক, আরো বেশি প্রশ্ন আসুক। আচ্ছা স্যার ভয়েস রিলেটেড বেসিক আলোচনা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টসে জানাবো, তাহলে একটু সবাই ক্লিয়ার বলে দিব। যদি কোনো প্রশ্ন থাকে করে ফেলবো ধুমধাম করে। আর কেউ কেউ ঘুমাই গেছি নাকি? হ্যাঁ কে বলছে জোরানো লাগে না? এই হানি খাইলে হবে, বাঁশিকে বাজানো লাগে। গুড, বাঁশিকে বাজানো লাগে, কিন্তু তারপরেও লিখছে কি বাঁশি বাজে।
এটা মিথ্যা কথা না? এই মিথ্যা কথাই হচ্ছে মূলত কর্মকর্তা বাচ্য, অর্থাৎ যে কর্তা হওয়ার যোগ্যতা রাখে না, বাট কর্ম থেকে এসে কর্তার মতো আচরণ করে, তাকে বলে কর্মকর্তা বাচ্য। আচ্ছা স্যার, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? ক্লাস কেমন লাগতেছে? কোনো লাভ দিয়ে নাই, কিছু নাই, বুঝলাম না। স্যার আমার কমেন্ট আপনি পড়েন আয়েশা সিদ্দিকা, এই যে পড়লাম মাত্রই তো, আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা কমেন্ট করছে, 3বার পড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার একটু হয়েছে স্যার, থ্যাংক ইউ। সেন্টেন্সের ভয়েস একটু বলেন স্যার। এই যে আসতেছে স্যার, সেন্টেন্সের দিকে আসি, ঘুমাই নাই স্যার আসি, এইবার একটু লাভ রিয়াক্ট করতেছে, অন্যরা লাভ রিয়াক্ট দিতেছে। আচ্ছা যাই হোক, আশা করি আপনারা এই যে যত অ্যাড করবেন দেখবেন, আমাদের সাথে ইন্টারাক্ট করবেন, ক্লাস দেখবেন, এখানেই মোটামুটি আপনার অনেকটা কাভার হয়ে যাবে। আচ্ছা আমি এবার বরাবর আমার যারা পুরাতন আছে, যারা ক্লাস করে, তাদেরকে একটা জিনিস দেখাই, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের পার্থক্যটা কি স্যার? অ্যাক্টিভ ভয়েস আর কি প্যাসিভ ভয়েসের পার্থক্যটা কতটুকু? এই যে আমি এরকম করে একটা পেটালা মানুষ আঁকাই দেই, জানেন, এরকম, আর এইভাবে করে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে করে দেই। জানি না আমি ঠিকঠাক পেটটা হয়েছে কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা, কোনটা মাথা আর কোনটা পা। অ্যাক্টিভ ভয়েস ঘুম আইছে বাট ঘুম আসতেছে না, ও মানে কি ঘুম আসছে বাট ঘুমাইতেছি না, কেন স্যার ঘুমাইতেছি না কেন? আচ্ছা এই তো, গুড গুড। 4 নাম্বারটা বলেন। 4 নাম্বার স্যার কসি প্যাসিভ ভয়েস, আমরা আবার ডিটেলসে আরো জানবো, জাস্ট একটু সাথে থাকবো সবাই, হ্যাঁ। আচ্ছা দেখেন, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের পার্থক্য কি? এতটুকু, একটা মানুষের সবচেয়ে প্রধান অংশ, বাড়ির মাথা কাকে বলে? কর্তাকে বলে না? এই সেই মাথা মানে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেই সাবজেক্ট শুরুতে থাকে, প্যাসিভ ভয়েসে গিয়ে সেই সাবজেক্ট শেষে থাকে স্যার, অর্থাৎ যেটা অ্যাক্টিভ ভয়েসে শুরুতে থাকে প্যাসিভ ভয়েসে শেষে থাকে। আবার সেম ভাবে পা, এটা অতিরিক্ত অংশ যদি বলি, যে স্যার পা না থাকলেও মানুষ বেঁচে থাকে। আপনি যদি হঠাৎ দেখেন একজন ভিক্ষা চাইতে আসছে আপনার বাসায়, কিন্তু লোকটার মাথা নাই, ওই লোক দাঁড়ায় থাকবে কিন্তু আপনি ওখানে বেহুশ হয়ে মরে যাবেন, বিষয়টা এমন না? তাহলে বিষয়টা হচ্ছে যে স্যার আমরা দেখতে পাচ্ছি যে কর্তা যে শুরুতে থাকে, সাবজেক্ট শুরুতে থাকে, সেটাকে বলে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট শেষে চলে গেলে এটাকে বলে প্যাসিভ ভয়েস। কর্ম বা অবজেক্ট এটা শেষে থাকে, এখানে অবজেক্ট শুরুতে আসে। এই যে ভারী একটা পেট, এটাকে বলি আমি ভার্ব। কি বলি স্যার? ভার্ব। তবে এই ভার্বটা যাই থাকুক বা না থাকুক, প্যাসিভ ভয়েসে ভার্ব সবসময় ফ্রি হবে। প্যাসিভ ভয়েস ভার্ব কি হবে স্যার? 111 জন যারা নতুন যুক্ত হয়েছে একটু শেয়ার দিয়ে দেই। নার্গিস রহমান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। লটারি কখন হবে? একটা কথা, লটারি হবে 300 কমেন্ট পার হইলেই লটারি আমি করে ফেলবো। এরপরে অবশ্যই সর্বোচ্চ যারা কমেন্ট করছে আমাদের, বা সর্বোচ্চ থাকবে, এই যেমন আপনারা শেয়ার দিচ্ছেন এগুলোও কাউন্ট করব, সর্বোচ্চ শেয়ার দাতাকে আমি 100 টাকা মোবাইল রিচার্জ পাঠাই দিব, ঠিক আছে? এবং সে আপনাকে কমেন্টে জানাবে, অবশ্যই তাকে অনুরোধ করবো যেন কমেন্টে বলে দেয় যে হ্যাঁ ভাই 100 টাকা আমাকে পাঠাইছে, ঠিক আছে? লটারি লটারি, আসুন নিজের ভাগ্যকে যাচাই করুন। আচ্ছা যাই হোক, তো এই যে V3 স্যার, এই V3 ডান পাশে এবং বাম পাশে দুইটা জায়গা, কেন? কারণ সে বলতেছে আমি তো VIP3, আমার সাথে আরো 2 জন আছে, সেই 2 জনের ডান পাশে সাধারণত রাখি বাই, আর বাম পাশে রাখি বি ভার্ব। কি ভার্ব স্যার? বি ভার্ব। অর্থাৎ হিসাবটা হচ্ছে যে অবজেক্ট সাবজেক্ট চেঞ্জ হয়, ওইটার সমস্যা নাই, বাট প্যাসিভ ভয়েসে সবসময় ভার্ব 3 হবে, তার ডান পাশে বাই আর বাম পাশে বি ভার্ব। তবে কথা হচ্ছে স্যার বাইয়ের জায়গায় ইন বসতে পারে, টু বসতে পারে, উইথ বসতে পারে, অ্যাড বসতে পারে, অর্থাৎ আরো অন্যান্য প্রিপোজিশন বসতে পারে। সেই অংশগুলো আমরা ইনশাল্লাহ দেখবো, ঠিক আছে? স্যার ক্লাস কি খারাপ লাগতেছে, বোরিং লাগতেছে, মন মেজাজ ভালো লাগতেছে না, এরকম যে স্যার মনে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, এই টাইপের ক্লাস কি এরকম লাগতেছে? আচ্ছা এখন আমরা একটু দেখি তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে স্যার অবজেক্ট শুরুতে সাবজেক্ট শেষে, একটা সাবজেক্ট শুরুতে অবজেক্ট শেষে। আচ্ছা ভার্বের ব্যাপারটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে স্যার ভার্ব এখানে সর্বদা বি ভার্ব দেখে আপনার যে এই যে অংশটা, অর্থাৎ আপনি যে এখানে বি ভার্ব বসাবেন, এখানে বি ভার্ব বসাবেন, সর্বদা এই ভার্ব দেখে এখানে বসাতে হবে, হ্যাঁ সর্বদা এই ভার্ব দেখে এখানে বসাতে হবে। তাহলে আপনি যখন দেখবেন আপনার হিসাব করাটা, এবার একটু সেন্টেন্সে চলে যাই। ওকে, সেন্টেন্সে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য টেন্স, অনেকে বলে না স্যার টেন্স 12টা টেন্সের জন্য 12 রকমের ভয়েস, আমি আগে টেন্সকে ভাগ করে ফেলি। 12টা টেন্সকে আমি 3 ভাগে ভাগ করে ফেলতেছি, হ্যাঁ। একটা হচ্ছে ইনডেফিনিট, ইনডেফিনিট একটু খেয়াল করবেন, ইনডেফিনিট এটাকে রেখে দিলাম, এটা সবার শেষে করব। ইনডেফিনিট। একটা হচ্ছে স্যার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কয় প্রকার বলেন তো? টোটাল 12টা টেন্সের 6টা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস।
তাহলে কি বলছি যে ভয়েস ক্লাস আজকেই ফার্স্ট, ইনশাল্লাহ করেন আজকে, ইনশাল্লাহ দেখবেন যে স্যার কিভাবে করাচ্ছে। তাহলে কি বলছি স্যার, কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কয়টা? 6টা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি প্রথমে কন্টিনিউয়াস নিয়ে কাজ করতে চাই। ইনডেফিনিটের 3টা আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার। এটা পরে দেখছি। তাহলে সবচেয়ে বেশি যেটা এটা করে ফেলবো, তাহলে হেডিংটা হচ্ছে সকল কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। আমি একটু পরেই কিন্তু আপনাদের এখান থেকে নিয়ে চলে যাব এমন একটা জায়গায় যেখানে আপনি প্র্যাকটিস প্রিভিয়াস কোশ্চেন করবেন। একজন বলছে আপনার মাথাটা আমাকে দিয়ে দেন, আমার মাথা আপনি নিতে পারবেন না, ঠিক আছে। একজন বলছে আজ জিএফ নাই বলে হিসাব বিজ্ঞান ক্লাসে সেরা। হিসাব বিজ্ঞান ক্লাস কি? আচ্ছা স্যার আপনার কমেন্টটা পড়েন প্লিজ। আপনারটা পড়া হবে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সবার ক্লাসে পড়া হবে। একটু দেখি স্যার, সকল কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। আচ্ছা কন্টিনিউয়াস টেন্স কি দেখে বুঝি স্যার? কন্টিনিউয়াস টেন্স মানেই আমরা একটা জিনিস বুঝি, আমি এখানে অ্যাক্টিভ কথাটা লিখছি দেখেন, যাই থাকুক না থাকুক স্যার ভার্ব প্লাস আইএনজি কি থাকে? আমার আগে পরে কিছু দেখার দরকার নাই। কন্টিনিউয়াস টেন্স মানে কি জানবো? ভার্ব প্লাস আইএনজি। আবার বলছি ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা এই কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে প্রথম কাজ এই ভার্ব প্লাস আইএনজির জন্য আপনাকে 2টা কাজ করতে হবে। নাম্বার 1 এই ভার্বের তৃতীয় রূপ লিখতে হবে, আর নাম্বার 2 এখানে বির সাথে আইএনজি বিং। এই যে 2টা হইলো না, যেহেতু ভিআইপি 3 বলছিলাম না এটা, আর এই পাশে কি স্যার? বাই। আর ওই যে বাকিটা মাথা উল্টানোর মতো, এই পাশেরটা এই পাশে, ওই পাশেরটা এই পাশে আসবে, হ্যাঁ তাই এসে হাবি যাবে। যাই হোক, জাস্ট এইটুকু মনে রাখবো স্যার, ভার্ব প্লাস আইএনজি থাকলে বিং দিয়ে ওই ভার্বের তৃতীয় রূপ, ভার্ব প্লাস আইএনজি থাকলে বিং দিয়ে ওই ভার্বের তৃতীয় রূপ। তাহলে হিসাবটা স্যার যদি কোথাও দেখেন গোয়িং লেখা আছে, গোয়িং, তাহলে উত্তর অবশ্যই কি আসবে? বিং গান। যদি দেখেন স্যার ডুইং লেখা আছে, প্যাসিভ করলে কি হবে স্যার? বিং ডান। ওকে, যদি দেখেন যে স্যার রিডিং লেখা আছে, তাহলে আপনারা করেন কমেন্টে তো স্যার, তাহলে উত্তরে কি থাকবে? অবশ্যই কি হবে? উত্তরে কি হবে? বিং। না 100+ শেয়ার দিতে গেলে তখন কিন্তু হবে সবাই একেবারে, যারা এখন আছেন আমি চাচ্ছি সবাই একটা করে শেয়ার দেন তো এখন, ইনস্ট্যান্ট দিবেন, একেবারে ইনস্ট্যান্ট। দেখি এটার প্রফিট কি পাই। 116 জন আমার সঙ্গে আছে, ইনস্ট্যান্ট একটা করে শেয়ার দিবেন, সবাই একটা করে শেয়ার দিয়ে 1 লেখেন, তাহলে বুঝতে পারবো। এই উত্তরটা করবেন। আমি কি বলছি, রিডিং থাকলে কি লিখবো বলেন তো? তারপরে আমি প্র্যাকটিসে চলে যাচ্ছি যে কিভাবে আপনি শর্টে কাটে করবেন। ওকে, প্রথমে আমরা একটা সেন্টেন্স দেখে আসি। যেমন আমি যদি এখানে দেখি লেখা আছে হি, তারপর হচ্ছে ওয়াজ, একটু অন্যভাবে দেই। সবাই একটা করে শেয়ার দিব। কি বলছি স্যার? এই জীবনে কোনোদিন লটারি জিতে নাই, লটারি জেতার ফিলিংসটা কেমন হয়? ওকে ওকে, ও ভাইয়া অনেক সুন্দর আর্ট পারে। বিং রিড, গুড। আচ্ছা কি বলছি? হি ওয়াজ। এবার দেখেন খেয়াল করেন কি বলছি? হি ওয়াজ রিডিং, ওই যে ওখানে ছিল হি ওয়াজ রিডিং আ বুক। একটু বোঝার চেষ্টা করবো ভাইয়া, যারা বুঝি না, যাদের কাছে ভয়েস কঠিন মনে হয় তারা একটু বোঝার চেষ্টা করব। এখানে আমি যখন এটাকে প্যাসিভ করতে বলি, এটা অ্যাক্টিভে আছে, এখন আমরা এটাকে প্যাসিভে রূপান্তর করব। আপনারা প্রথমেই কি করেন? এই সাবজেক্টকে এখানে নিয়ে আসেন। না এটা আগে করব না, আগে দেখবো, কারণ পরীক্ষার হলে তো আমাকে কম্পিটিশন করতে হবে সেই অংশটা। তাহলে একটু দেখি স্যার, প্রথমে রিডিং এর জন্য আমরা কি করব? প্রথমে আমাদের সেটার জন্য আসবে বিং রিড বাই। এই কথাটুকু নিশ্চিত মনে আছে, আমি প্রথমে লেখা শেখাইছি। কি করব স্যার? বিং রিড বাই। এই যে কাজটা করলেন কার পরিবর্তে? একটা জিনিসের পরিবর্তে এত কিছু করছেন। এইবার যথেষ্ট ঘুরান স্যার। হি ছিল, হি থাকলে লাস্টে কি লিখতে হয়? হিম। শুরুতে কি আনবো? আ বুক, এখানে নিয়ে আসলেন আ বুক। ওকে, এবার বাকি আছে একটা ওয়ার্ড, সেটা কি স্যার? ওয়াজ। আপনি সেটাকে এখানে কনভার্ট করবেন, শেষ। অর্থাৎ এখান থেকে এখানে নিয়ে আসবো। তাহলে কেমন হলো? এ বুক ওয়াজ বিং রিড বাই হিম। আবার যদি আপনি আরেকটু চিন্তা করেন, আমি আরেকটা সেন্টেন্সে যাই। লেখা আছে দ্য ম্যান হ্যাড বিন কমপ্লিটিং, একটু বড় দিচ্ছি এবার, দ্য ওয়ার্ক। আপনার দেখার দরকার নাই এটা কোন টেন্সে আছে, বুঝতে পারছেন? কন্টিনিউয়াস, শেষ কাহিনী। কন্টিনিউয়াস কিভাবে বুঝি? ভার্বের সাথে আইএনজি থাকে, তার আগে বিভার্ব থাকে, এই আর কি। এখন একটু দেখি, এই যে কমপ্লিটিং লেখা আছে, তার জন্য উত্তরে কি আসবে স্যার? অবশ্যই একজন কি যেন বলছে, স্যার ভাবি কই না কি যেন বলছে, ওই ওই কেডারে স্যারের, বুঝলাম না স্যার, স্যার কার ভাবির কথা স্যারের কাছে জিজ্ঞাসা করতেছেন? আচ্ছা এখন দেখি কি বলছে স্যার। কমপ্লিটের জন্য প্রথমে কি আসতেছে? বিং, তারপরে হচ্ছে কমপ্লিটেড, বিং কমপ্লিটেড
বিং কমপ্লিটেড বাই, এই যে প্রথম কাজটা করে ফেলছে স্যার কমপ্লিটিং এর জন্য, তাই না? এবার একটু উল্টান, শুরুতে তাহলে কি আসতেছে? দ্য ওয়ার্ক, শুরুতে নিয়ে আসলাম দ্য ওয়ার্ক, আর শেষে কি যাবে? দ্য ম্যান, তাহলে বাই দ্য ম্যান। আচ্ছা, এই পর্যন্ত যখন করে ফেলছেন বাকি আছে কি? হ্যাড বিন, তাহলে সেম ভাবে যা আছে কপি করে শুধু নিচে নামাবেন, তাহলে তো হয়ে গেল হ্যাড বিন, হ্যাড বিন। তাহলে এরকম হচ্ছে একটা হিসাব, the work had been being completed by the man. ওকে, ঠিক আছে স্যার, ওকে 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 ওকে, গুড। আচ্ছা, এখন কন্টিনিউয়াসটা বোঝার সিস্টেমটা কি? জাস্ট শর্টকাটটা দেখাবো এখন। কন্টিনিউয়াস উত্তর কিভাবে করব পরীক্ষার হলে যখন আসবে। ধরেন কোন জায়গায় আছে আই, তারপর লেখা আছে উইল বি, আই উইল বি কলিং, আই উইল বি কলিং ইউ, আই উইল বি কলিং ইউ, এটাকে যদি প্যাসিভ করতে বলে অনেকে শুরুতে দেখে ইউ আছে কিনা, শেষে বাই নি আছে কিনা। প্রথম কাজই হচ্ছে আগে কলিং এর জন্য দেখবো উত্তরে বিং কল্ড কথাটা আছে কিনা। অপশনে যেটা পাবো সেটা হবে। আবার বলতেছি, উত্তরে যদি দেখি বিং কল্ড কোথাও আছে সেটা উত্তর, কারণ চারটার মধ্যে সাধারণত একটা বা দুইটা এই কথাটুকু থাকে শর্টকাট। এরপরে তো আপনি বাকিটা করতেই পারবেন স্যার। তারপর দিলাম বাই, শুরুতে আই ছিল তার জন্য কি দিব? মি, শেষে ইউ ছিল তার জন্য এখানে নিয়ে আসবো ইউ, বাকি ছিল কি? উইল বি, সেটাকে এখানে নামাবো স্যার, কাজ শেষ, উইল বি। এই হচ্ছে কন্টিনিউয়াস সিস্টেম। এটা এইখানে যা থাকবে তাই নামাবো। এখানে হ্যাড বিন থাকলে এখানে হ্যাড বিন হবে, এখানে উইল হ্যাভ বিন থাকলে এখানে উইল হ্যাভ বিন হবে, এখানে ওয়াজ থাকলে এখানে ওয়াজ হবে, এখানে ওয়্যার থাকলে এখানে ওয়্যার হবে। অর্থাৎ এইখানেরটা এখানে কপি করলেই টেন্স চেঞ্জ হয়ে যায়, বাকি ফরম্যাটটা সেম। ঠিক আছে, বাকি ফরম্যাটটা কি? সেম। পুলা পাইনে কি যেন লিখছে একজন, পুলা পাইনের ভাবিরে নিয়ে অনেক চিন্তা দেখি, পড়াশোনার দিকে এত চিন্তা নাই। তাবাসসুম তাহসিন মিথিলা, বগুড়া থেকে। আচ্ছা, এইটা কেমন কথা? পুলা পান তো পুলা পানি, পুলা পান যা হইছে দুষ্টু, কি যেন বলে না? যাই হোক, ওই মামা কি যেন বলে, ভাবি নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, ভাবি নিয়ে ভাবিরা চিন্তা করবে। হ্যাঁ, আমার সাদা মনে কালো একটা কোশ্চেন, হাবি যাবি কি? ও হাবি যাবি, হাবি যাবি হচ্ছে হাজবেন্ড আর জামাই দুইটার শর্ট ফর্ম, হাবি যাবি। যাই হোক স্যার, বুঝানোর ধরন ভালো। আচ্ছা, এবার একটু আমি খালি বুঝাইলে তো হইলো না স্যার, আমি এবার আপনাদের জন্য প্রশ্নে চলে যাব। আমি কিন্তু প্রশ্ন রেখেছি বই থেকে, জাস্ট কিভাবে করতে হয় সলভ সেই অংশটা একটু আমরা দেখব এখন। ঠিক আছে, দেখি কন্টিনিউয়াস কোথায় আছে। আচ্ছা, আমি যাই হোক এক জায়গায় পেয়েছি, আপনারা একটু খেয়াল করবেন। উত্তর আমি ঢেকে রাখলাম, একটু সবাই বুঝবো, উত্তর চেষ্টা করব 2-1 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিতে। হ্যাঁ, আচ্ছা, 28 নাম্বারের উত্তর। প্রথমেই 28 নাম্বারটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? ভাইয়া ভাবি চিন্তা করবে। আচ্ছা, তাহলে একটু বুঝি স্যার কি বলছে, আই শ্যাল বি টিচিং হিম। আচ্ছা স্যার, প্রথমেই দেখেন টিচিংটা পেয়েছেন না? তাহলে টিচিং এর জন্য আপনি যখন অপশনে যাবেন, অপশনে আপনাকে ফার্স্ট অফ অল যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে কি স্যার, আমার অবশ্যই দেখতে হবে যে বিং টট, বিং টট এই কথাটা কোথায় আছে আগে সেইটা খুঁজে বের করতে হবে। বাকিগুলো আমার উত্তর কোনোদিনও হবে না। কি করব? অবশ্যই বিং টট থাকতে হবে উত্তরের। এবার অপশনে চলে আসেন, দেখেন এটার মধ্যে শুধু টট আছে বাট বিং নাই, তাহলে এটা কাটা। ওকে, এবার এখানে আসেন স্যার, এখানে টট আছে বাট বিং নাই, তাহলে এটাও কাটা। তাহলে দুইটা জিনিস আপনি কাটা দিতে পারলেন অপশন থেকে, তার মানে দুইটার মধ্যে উত্তর খুঁজে পাওয়াটা ইজি তুলনামূলক। এবার আসেন স্যার, এখানেও বিং টট বাই কথাটা আছে, এখানেও বিং টট বাই কথাটা আছে, এখানেও মি আছে, ওখানেও মি আছে, এখানেও হি আছে, ওখানেও হি আছে। পার্থক্যটা হয়েছে কোথায়? একটা জায়গায় শ্যাল, একটা জায়গায় উইল। আচ্ছা, এইবার একটু খেয়াল করার জায়গা, স্যার ফার্স্ট পারসনের সাথে শ্যাল বসে, অর্থাৎ আই এবং উই এদের সাথে শ্যাল বসে। কি বসে? শ্যাল। প্রয়োজনে লিখে নেবেন আই উই সমান সমান শ্যাল। আর বাকি জায়গায় অর্থাৎ বাকি সব, যেমন আমি এখানে হি পাইছি, হির সাথে উইল, হির সাথে কি বসে? উইল। অর্থাৎ
এবার সাবজেক্ট দেখেন, এখানেও হি আছে, এখানেও হি আছে, তাহলে হির সাথে উইল আছে কোথায়? এইখানে। তাহলে এটা হচ্ছে কারেক্ট, কারণ হির সাথে শ্যাল বসানো যাবে না। আপনি জাস্ট সহজে মনে রাখবেন আই এবং উই এর সাথে শ্যাল, আই এবং উই সমান সমান শ্যাল, বাকি জায়গায় উইল। আচ্ছা 28 নাম্বারটা একটু সবাই দেখবো যে স্যার ডি উত্তর করতে পারছে, অনেকেই ডি উত্তর করে ফেলেছে ইনশাল্লাহ। আচ্ছা কিন্তু তার আগে একটু সবাই লিখে ফেলবো যে স্যার এই যে এটা যে আই এবং উই এর সাথে কি বসে? শ্যাল। আই এবং উই এর সাথে কি বসে? শ্যাল। মনে থাকবে না স্যার? আই উই এটার সাথে শ্যাল, মনে থাকবে তো? আমি 100 বার বলছি না, যদিও কাছাকাছি ধর কথার কথা, তবুও মনে যেন থাকে আই উই এটার সাথে শ্যাল, বাকি জায়গায় উইল। ওকে ওকে ফাইন, যদি এটা বুঝতে পারি। 29 নাম্বারটা সেম প্রসিজিওর। দেখেন 29 নাম্বারটা একটু কিভাবে আমরা উত্তর করব। 29 নাম্বারে আছে কি স্যার? 29 নাম্বারে আছে টেকেন। সে টেকেন যেহেতু আছে, টেকিং এ আমরা কি করতে পারবো স্যার? বিং তারপর হচ্ছে টেকেন বাই, তাই না? এটা এবার অপশনের মধ্যে দেখেন স্যার বিং টেকেন বাই কোথায় আছে? প্রথমটাই BEEN টেকেন আছে, তাহলে এটা কাটা। দ্বিতীয়টাই তো টেকেন আছে বাট বিং নাই, এটাও কাটা। এবার এই দুইটাই আসেন, হয় এটা না হলে এটা, কারণ এই দুইটা জায়গায় বিং টেকেন বাই আগের মতো সিস্টেম স্যার। একটা উইল আছে, একটা শুড আছে। শুড হয় না, কারণ শুড পাস্টে চলে যায়। তাহলে উত্তর কোনটা? 29 উত্তর কোনটা স্যার? হ্যাঁ হ্যাঁ, বাকি সকল ক্ষেত্রে উইল হয়, শুধু আই এবং উই এর সাথে শ্যাল হয়, বাকি ক্ষেত্রে কি হয়? উইল। ক্লাস ভালো লাগলে শেয়ার দিয়ে রেখে দেন, না হলে পরে খুঁজে পাবেন না। মনে রাখেন, তখন কিন্তু হাজার চেষ্টা করলেও পাইতে অনেক কষ্ট হবে। আর একটা বিষয় বলি, ক্লাস শেয়ার দিয়ে রাখলে সবচেয়ে বড় সুবিধা কোনটা? হঠাৎ মনে চাইছে যে একটু স্ক্রল করি, নিজের ফেসবুকটা ওপেন করে নিজের প্রোফাইলে গেছেন, সামনে হঠাৎ করে ক্লাসটা এসে পড়ছে, তখন মন চাইবে, পড়ার ইচ্ছা ছিল না, এটা অনাকাঙ্ক্ষিত ভাবে হাই সামনে এসে গেছে, একটু দেখি কি হয়েছে, একটু দেখি, এরকম একটা বিষয় থাকে। ঠিক আছে না, পেজ নাম্বার আমি ভুলেও বলবো না, আমি পেজ নাম্বার বলবো, আপনি বই থেকে উত্তর দেখে বলবেন, এই সবের ভিতরে আপাতত নাই। ঠিক আছে আচ্ছা স্যার, এই দুইটা ক্লিয়ার বুঝতে পারছি কিনা স্যার? এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত বুঝছি? আহেন আহেন, এবার দেখতেছি আরো প্রশ্ন আছে, এখানে আরো প্রশ্ন আছে। আমি কিন্তু কোনটা কোন কন্টিনিউয়াস এটা বলি না এখনো, জাস্ট প্রশ্নগুলো আসছে। দেখেন তো স্যার 17 নম্বর প্রশ্ন আপনাকে কি বলছে? আচ্ছা একটু উঁচুতে নিয়ে নেই। আনসারগুলো আমি ওই পাশে ঢেকে রাখছি যেন ফাঁকিবাজি করতে না পারে। আচ্ছা এবার একটু দেখেন প্রশ্নটা স্যার, প্রশ্নটা সবাই কিন্তু ধুমধাম করে উত্তর করব, অল্প সময়ের মধ্যে উত্তর করব। প্রথমেই 17 নাম্বার, 17 উত্তর কি হবে? সবাই একটু দেখেন কি লেখা আছে, ইজ মেকিং। তাহলে মেকিং এর জন্য আপনাকে অবশ্যই খুঁজতে হবে স্যার বিং, তারপরে হচ্ছে কি মেড, বিং মেড বাই, এই কথাটা যার মধ্যে থাকবে সে উত্তর। এবার আপনি দেখেন সবগুলা চারটা অপশনের মধ্যে কোনটার মধ্যে বিং মেড কথাটা আছে দেখেন তো। স্যার আমি এই টপিকে পড়তেছি, গুড। তাহলে 17 নম্বরটা কি হবে একটু দেখি। শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ, শেয়ার দিয়ে রেখেছেন, অবশ্যই শেয়ার দিয়ে রাখবো, কারণ তাতে খুঁজে পেতে সুবিধা হবে। এবার একটু দেখেন কি বলছি স্যার, ওই যে ওখানে লেখা ছিল মেকিং এর জন্য বিং মেড বাই। এবার অপশনে আছেন স্যার এটার মধ্যে মেড আছে বাট বিং নাই, তাহলে প্রথমটা কাটা। দ্বিতীয়টাই মেকিং আছে, তাহলে এটাও কাটা। তৃতীয়টায় বিং মেকিং লেখা আছে, তাহলে এটাও কাটা। বাকিটা দেখা লাগবে না, এটা উত্তর। তিনটা যেহেতু হয় নাই, বাকিটা তো এমনিতে উত্তর। আর এইটাই দেখেন অলরেডি বিং মেড বাই কথাটা আছে। ওকে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট নেওয়া হয়েছে, সাবজেক্টকে অবজেক্ট। সুন্দর না? সহজ না? একজন বলছে মুস্তাফিজুর রহমান, আফটার এ লট অফ কি যেন বলছে যে আফটার এ লট অফ এফোর্টস আই ফাইনালি ফাউন্ড হাবিব স্যারস ইংলিশ ক্লাস, থ্যাংক ইউ এন্ড ওয়েলকাম। ওকে, কি স্যার একটু সহজ লাগে? কি মনে হয় একটু সহজ লাগে নাকি কঠিন কঠিন লাগে বলেন তো? আচ্ছা 17 যদি আপনি বুঝে যান তাহলে 18 নাম্বারে করবেন রাইটিং, তাহলে অবশ্যই উত্তরের মধ্যে কি আসবে বলেন তো? বিং রিটেন, একটু মুছে তারপরে করি, সরি। রাইটিং আছে, তাহলে আমরা অবশ্যই বিং, তারপরে লিখবো স্যার রিটেন, তারপরে হচ্ছে বাই।
অপশনে এই তিনটা কথা যে যার কাছে থাকবে সেটা হবে আমাদের উত্তর। তাহলে 18 নম্বরটা এবার একটু করেন তো আপনি, সহজভাবে খুব সেকেন্ডের মধ্যে দ্রুত করার চেষ্টা করবেন যে স্যার বিং রিটেন বাই, অপশনে যেটাই আছে সেটা উত্তর। 18 নম্বর দেখি কি আছে। ক্লাস শেষ হলে মাথায় থাকে না, অমন মাথা নিয়ে থাকবো কেন, যেটা ক্লাস শেষ হলে মাথায় থাকে না ওরকম মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলেন। যেই মাথা আপনার কথা শুনে না সেই মাথা আপনার রেখে লাভ নাই, আরেকজনকে দিয়ে দেন, এ মাথা নিয়ে যাও, এ মাথা চাই না আমি। তাহলে 18 নম্বরে কি বলছে স্যার, রাইটিং লেখা আছে, তাহলে বিং রিটেন বাই। এখন দেখেন চারটা অপশনের মধ্যে বিং রিটেন বাই শুধুমাত্র এতে আছে, বাকিগুলোর মধ্যে নাই। এটা হচ্ছে সবচাইতে শর্টকাট ওয়ে, অর্থাৎ 2-3 সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন এই একটা জিনিস দেখলে। কিন্তু আপনারা কি করেন দেখেন পরীক্ষার হলে, আমি তো জানি যে আপনারা কি করেন। আপনারা কি করেন, প্রথমেই আপনারা দেখেন মুক্তি লেখা আছে শুরুতে, আর শেষে কি আছে এ লেটার। আপনারা চিন্তা করেন তাহলে এই লেটারটা শুরুতে আসবে, এবার দেখি খুঁজা এ লেটার কোন জায়গায় আছে, কোনটা শুরুতে, প্রথমটা শুরুতে দেখেন এ লেটার, 4 নাম্বার 3 নাম্বারটা শুরুতে এ লেটার, এইখানে এ লেটার, এখানে এ লেটার, সবগুলো শুরুতে এ লেটার আছে। তাহলে আপনার কি চারটাই খুঁজতে হচ্ছে। আবার দেখেন মুক্তি, আপনি চিন্তা করেন লাস্টে তাহলে বাই মুক্তি হবে, এবার চারটাই দেখেন বাই মুক্তি বাই মুক্তি বাই মুক্তি বাই মুক্তি, অর্থাৎ চারটা জায়গায় সেম। তাহলে আপনি কেন ওই জায়গাটায় যাবেন যেখানে আপনার ঝামেলা তৈরি হয়। তাহলে আপনার উচিত হচ্ছে ফোকাস করা সেই জায়গায় যেই জায়গা থেকে প্রশ্নকর্তারা চেঞ্জ নিয়ে আসে। তাহলে আপনার রাইটিং যেটা আমি ফার্স্টে বলছি সেটা বিং রিটেন যেটা আছে এটাই উত্তর, বাকিগুলোর মধ্যে নেই। দ্যাট মিনস অল আদার অপশনস আর নট কারেক্ট। এখন যে বিষয়টা দেখছি স্যার 19 নাম্বার কি বলছে, চুজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের মধ্যে দেখেন কি বলছে, আর বিং সাইন্ড বাই। তাহলে আর বিং সাইন্ড বাই, তাহলে আর কি প্রেজেন্ট নাকি পাস্ট দেখেন তো স্যার। তার আমার কমেন্টটা পড়েন প্লিজ। এই যে পড়লাম মিশরাতুল জাজাম, এটা কি জাজাম? স্যার এতদিন আপনি কই ছিলেন? স্যার এতদিন এখানেই ছিল, আপনারা দূরে ছিলেন স্যার থেকে, আপনারা আসেন নাই কাছাকাছি। আচ্ছা এবার একটু দেখি স্যার 19 নম্বরে আমাদের যে কথাটা বলছে, 19 নম্বরে কি বলছে, দ্য চেকস আর বিং সাইন্ড বাই দ্য ম্যানেজার। তাহলে আমরা যদি এই যে আর বিং সাইন্ড, এটার জন্য আমাদের শর্টকাট ওয়ে কি ছিল স্যার, সাইনিং। সাইনিং থাকলেই তো আপনারা সাইন্ড বাই লিখতেন, মনে আছে না যে বিং সাইন্ড বাই। তাহলে সাইনিং যেহেতু আছে, এবার আর হচ্ছে কি প্রেজেন্ট নাকি পাস্ট, এটা মনে রাখতে হবে। আর কি প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। তাহলে উত্তরের শুরুতে অবশ্যই এখানে এম ইজ আর থেকে একটা হবে, কি থেকে, এম ইজ আর। তাহলে আপনার উত্তরে একটা ওয়াজ আছে পাস্ট, তাহলে এটা বাদ। ওকে, এবার এখানে দেখেন একটা হ্যাজ আছে, এটাও বাদ। আর এটার মধ্যে এম ইজ আর ওয়াজ আর কিছুই নাই, তাহলে এটাই বাদ। হ্যাঁ একটাই আছে ইজ, এটা উত্তর। ওকে, এটা কোন বইয়ের অংশ? এটা ইংরেজি বইয়ের অংশ, মাস্টার বইয়ের অংশ। তাহলে হিসাবটা হচ্ছে স্যার এই পর্যন্ত গেল। আপনারা যদি এই পর্যন্ত বুঝে থাকেন, একটু পরবর্তীতে 20 নাম্বারে চলে যাব যে আসলে আপনি কি দেখছেন, 20 নাম্বারটা আপনি বুঝতে পারেন কিনা। 20 নাম্বারটার উত্তর সবাই করবেন আশা করি। 20 নাম্বারের উত্তর কেউ হেলিয়ে ফেলিয়ে দুলিয়ে বাদ দিবেন না। হ্যাঁ, ওয়ার ফ্লাইং, ওয়ার ফ্লাইং, তাহলে ফ্লাইং এর জন্য কি আসবে স্যার, ফ্লাইং এর জন্য বিং ফ্লোন, বিং ফ্লোন বাই, এই কথাটা থাকতে হবে। এবার দেখেন তো বিং ফ্লোন বাই কোনটার মধ্যে আছে, এরপরে সেখান থেকে বাকি অংশগুলোও দেখব। 20 নাম্বার কি হবে স্যার? স্যার আপনি মেবি অনেক ফানি। না, আমি অনেক ফানি না। এখন দেখি আমরা, তাহলে এখানে কি বলছে, দ্য প্যাসিভ অফ দ্য ওয়ার্ড কি বলছে, দে ওয়ার ফ্লাইং কাইটস। তাহলে ফ্লাইং এর জন্য আমার প্রথমে কি লাগবে, ফ্লাইং কি, ফ্লাইং। আচ্ছা তাহলে ফ্লাইং এর জায়গায় বিং ফ্লোন বাই, তাহলে বিং এটার মধ্যে নাই, প্রথমে এটা বাদ। এবার আসেন স্যার পরেরটাই দেখেন, বিং ফ্লোন বাই আছে, মানে এটা হতে পারে উত্তর। এটাও বিং ফ্লোন বাই আছে, এটাও হতে পারে। এখানেও বিং কি বলছে, বিং ফ্লোয়িং, ফ্লোয়িং, তাহলে এটাও বাদ, কারণ এই ফ্লোয়িং কথা আমার লাগবে না, আমার লাগবে বিং ফ্লোন বাই।
তাহলে প্রথম দুইটা বাদ দিতে পেরেছি, বি আর ডি নাম্বারটা আমার উত্তরের কাছে হতে পারে। এখন দেখেন একটার মধ্যে কাইটস ওয়ার, একটা হচ্ছে কাইটস ওয়াজ। একটু খেয়াল করেন নিজেরা, খুব ভালো করে বুঝতে পারবেন। স্যার কাইটস মানে কি, একটা ঘুড়ি না অনেক ঘুড়ি? বুঝেন, অনেকগুলা, যেহেতু কাইটের সাথে এস আছে, যেহেতু অনেক, তাহলে আপনারাই বলেন এবার 20 নাম্বারের উত্তর কি হবে? কারা যেন আন্দাজে আন্দাজে উত্তর করতেছে। 20 নাম্বারে কে যেন লিখছে সি, শহীদুল ইসলাম। ভুল করা যাবে না ভাইয়া, প্রয়োজনে তাড়াহুড়া করে ধীরে ধীরে সঠিক উত্তর দিব, কিন্তু ভুল করা যাবে না। ভুল করলে মিস্টেক হয়ে যাবে, গালতি সে মিস্টেক হো গায়া, তখন কি করবেন? তাহলে 20 নাম্বার কি হবে একটু বলি যে স্যার 20 নাম্বারটা কি হবে? বি বি বি, অনেকে বড় করে লিখছে স্যার বি বি বি, তাই না? কে সি লিখছি কেন? মৃত্যুর কোনো সময় নাই। কে এটা? কেন সি নাম্বার উত্তর করছি ভাইয়া? সি নাম্বার তো আগেই বললাম যে ওয়ার মধ্যে বিং আছে, ফ্লোয়িং লেখা আছে। আমাদের বিং এর পরে ভার্বের সাথে আইএনজি থাকা যাবে না, ভার্বের তৃতীয় রূপ হতে হবে। স্যার বুঝতে পারছি এটা। এটা মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কন্টিনিউয়াস টেন্স গুলো আসলে আপনি কিভাবে করবেন, কন্টিনিউয়াস টেন্স গুলো আসলে আপনি কিভাবে করবেন। আচ্ছা স্যার, যদি কন্টিনিউয়াস টেন্সটা আপনি ক্লিয়ার বুঝে থাকেন, আপনারা একটু আমাকে জানান যে স্যার কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছি কি না। ওকে, ভুল করলে মিস্টেক হয়ে যাবে, গুড। এটাই তো যেটা বলছি স্যার, কন্টিনিউয়াস টেন্সটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, আমরা মূলত এখন প্রবেশ করব পারফেক্ট টেন্স। যেহেতু 6টা টেন্স কন্টিনিউয়াস এর হয়ে যায়, 6টা যদি কন্টিনিউয়াস চলে যায় আর 3টা টেন্স থাকে পারফেক্টের, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এই 3টা টেন্স ইনশাল্লাহ যদি আমরা দেখতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আবার এখানে ফেরত আসবো, আপনাদেরকে আবার দেখাবো। কারণ আমি শুধু শর্টকাটে আপনাকে করাই নাই, সেটার প্র্যাকটিসও করিয়েছি, যেন আপনি পরীক্ষার হলে আসলে পারবেন। কারণ এইগুলা পরীক্ষার হলে মানে প্রিভিয়াস ক্লাসে আসছে। ওকে, একজন বলছে স্যার 19 নাম্বারটা আবার বুঝান। 19 নাম্বারে একটা কথা লেখা ছিল, সেটা কি জানেন? 19 নাম্বারে কথাটা লেখা ছিল স্যার বিং সাইন্ড বাই। এটা জাস্ট প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলছে, হ্যাঁ, অর্থাৎ এটা আগে থেকে প্রশ্নটাই প্যাসিভে আছে। ওকে, দেখেন বিং সাইন্ড বাই, এই যে কথাটা আছে স্যার কি লেখা ছিল দেখেন, আমি বলতেছি আর, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে সাইন্ড, সাইন্ড, তারপরে বাই। এখন আপনাদের নিশ্চিত মনে আছে যে এই 3টার জন্য আমরা একটা কথা লিখতাম, সেটা কি মেন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ SIGNING, সাইনিং। আর তার শুরুতে একটা কি ছিল? আর। এখন আর যেহেতু প্রেজেন্ট, তাহলে আমার শুরুতে হয় এম ইজ আর থেকে একটা থাকতে হবে, অন্য কিছু থাকতে হবে না এখানে। আর বাকি অপশন যেগুলো ছিল, একটার মধ্যে ওয়াজ ছিল, এটা পাস্ট হবে না কারণ প্রশ্ন তো প্রেজেন্টের। একটা হ্যাজ ছিল, এটা পারফেক্টের, এটাও হবে না। একটার মধ্যে এম ইজ আর কিচ্ছুই নাই, তাহলে এটাও হবে না। শুধু একটার জন্য ইজ আছে, তাহলে এটা উত্তর। এখানে আর থাকলে হতে পারতো যদি ম্যানেজারের সাথে এস থাকতো বা প্লুরাল হইতো। ঠিক আছে, আচ্ছা আমরা এবার একটু সকল পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জে চলে যাব, যে সকল পারফেক্ট টেন্স কিভাবে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, গালতি সে মিস্টেক হো গায়া, হো গায়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা আসি স্যার সকল সকল পারফেক্ট টেন্স, সকল পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। ওকে, ওই কিরে, সকল পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ একসাথে হয়ে যাবে, কি হবে? মধুপুরা। মনে আছে না সেই রোজা রমজান মাসের ডায়লগ, ওই কিরে? সেই কিরে থেকে আমরা আজকে আসলাম সকল পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। এখন আপনি দেখেন পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ আপনি কিভাবে বুঝেন স্যার? অ্যাক্টিভ আপনি সাধারণত পারফেক্ট টেন্সে বুঝেন যেটা দেখি, সেটা হচ্ছে স্যার ভার্বের তৃতীয় রূপ থাকে অ্যাক্টিভ ভয়েসে। কি থাকে? ভার্বের তৃতীয় রূপ, এবং তার আগে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। এখন আমরা যখন এটাকে প্যাসিভ করব, আমাদের প্রথম কাজ স্যার প্যাসিভে আমরা এই যে ভার্বের তৃতীয় রূপ আছে তার জন্য একটা কথা লিখবো, বিন, তারপরে যেই ভার্বটা থাকবে সেটা তৃতীয় রূপ, তারপরে বাই। অর্থাৎ
যেই ভার্বের তৃতীয় রূপ সেই তৃতীয় রূপ তৃতীয় রূপই থাকবে এরকম, তবে তার আগে একটা বি ডাবল এন আসবে। এবার কি বি ডাবল এন, মাই নেম ইজ মিশরাতুল জামান। আচ্ছা ওই কিরে মধু, মধু, হ্যাঁ মধু। আচ্ছা মধু কি খাঁটি মধু নাকি চিনি দেওয়া মধু, এটাও জানাই। তাহলে বিং, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই। অর্থাৎ আপনি যদি কোথাও দেখেন ডান লেখা আছে তাহলে উত্তরে অবশ্যই বি ডাবল এন, বিং ডান কথাটা থাকতে হবে। ওকে, উত্তরে অবশ্যই কি থাকতে হবে স্যার? বিং ডান কথাটা থাকতে হবে। ওকে, এটুকু মাথায় রাখতে হবে। যদি দেখেন কোথাও লেখা আছে ওয়ান্টেড, কি স্যার? ওয়ান্টেড, তাহলে উত্তরে অবশ্যই বিং তারপরে ওয়ান্টেড কথাটা থাকতে হবে এবং তারপরে অবশ্যই বাই থাকতে হবে। ওই কিরে মধু বেশি করে দিয়েন না, মধু বেশি দিলে তখন কিন্তু আবার বিপদ। ওকে, আচ্ছা আমি যে এই যে আপনাদেরকে একটু মাঝে মাঝে মধু দিতেছি, ওই কিরে দিতেছি, ওই মামা দিতেছি, এটার জন্য কিন্তু কেউ বিরক্ত হয়েন না, কারণ রাত্রেবেলায় তো অনেকে ঘুমায়, অনেকে ঝিমায়, আর অনেকে পড়ে। আবার অনেকে ঝিমানো, ঘুমানো এবং পড়া তিনটা একসাথে করে। তা আমি চাই সবকিছু থেকে পড়াটা সেপারেট হয়ে যাক, আপনার ঘুমটা চলে যাক, আপনি আমাদের সঙ্গে থাকেন এই জন্য। ওকে, তাহলে হিসাবটা স্যার ওয়ান্টেড থাকলে বিং ওয়ান্টেড বাই, বিং ডান বাই, যাই হোক এই টাইপ বা এই সিকোয়েন্সটা ফলো করতে হবে। ঠিক আছে, এই সিকোয়েন্সটা যদি আমরা ফলো করতে পারি তাহলেই আমরা ইনশাল্লাহ সকল পারফেক্ট টেন্স করে ফেলতে পারবো। আমি একটু জাস্ট দুই একটা উদাহরণ দেখাই। ধরেন কোথাও লেখা আছে আই হ্যাভ, এরপর লেখা আছে স্যার কল্ড হিম, আমি তাকে ডেকেছি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। এটাকে যদি আমরা কোনোভাবে প্যাসিভে রূপান্তর করতে যাই তাহলে কি হবে? ভয়েস কি সবই শেষ করবেন আজকে? যতটুকু পারি ইনশাল্লাহ। আমার কখনোই তাড়াহুড়া থাকে না যে আমি সবই শেষ করব, আমি চাই যতটুকু শেষ করব সেইটুকু সবই শেষ করব, যেন আপনি বুঝতে পারেন। এখন দেখেন কি বলছে, আই হ্যাভ কল্ড হিম। এই যে দেখেন ভার্বের তৃতীয় রূপ আছে না স্যার, তাহলে পারফেক্ট টেন্স, আগে হ্যাভ আছে। এখন আমরা এটাকে প্যাসিভে রূপান্তর করলে আমাদের কি করা উচিত? কল্ড এর জন্য প্রথমেই আমাদের লাগবে স্যার বিং, তারপরে কল্ড, এরপরে বাই। বাকি নিয়মটা সেম আগের মতো। আই ছিল শুরুতে, লাস্টে কি লিখবো স্যার? মি। হিম ছিল, শুরুতে নিয়ে আসবো হি। হ্যাভ আছে, এখন আপনারাই বলেন হ্যাভটাকে নিচে নামাবো, হির সাথে কি হ্যাভ বসে নাকি হ্যাজ বসে? আপনারাই বলেন এবার। পোলাপান ফার্ম দিস না, ফার্ম দিস না, ঠিক আছে? ওই পোলাপান ফার্ম দিস না, কিরে তোরা ফার্ম দিস কেরে? তো যাই হোক, এবার দেখেন হির সাথে হ্যাভ হয় না, হির সাথে কি হয় স্যার? হ্যাজ। হির সাথে কি হয়? হ্যাজ। তাহলে এই হচ্ছে সিস্টেমটা আমরা যখন পারফেক্ট টেন্স করব। এখন ধরেন কোনো কারণে যদি আমি এইখানে হ্যাভ না লিখে আপনার এখানে হ্যাড লিখতাম তাহলে পাস্ট পারফেক্ট হইতো, আপনি তখন এখানেও হ্যাড লিখতেন, কাজ শেষ। যদি আপনি দেখেন কখনো যে স্যার এইখানে হ্যাভ নাই, কি আছে এখানে? উইল হ্যাভ, তাহলে আপনিও নিচে উইল হ্যাভ লিখতেন, শেষ কাহিনী, তখন ফিউচার পারফেক্ট হইতো। অর্থাৎ এই যে পারফেক্ট কোন পারফেক্ট হবে সেটা এইটুকুর উপর নির্ভর করে। আর এইটুকু নিয়ে আপনারা মাথা ঘামাইতে 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 মাথা পুরা গরম করে ফেলেন, এটা করা যাবে না। ওকে, জাস্ট প্রথমেই দেখবো কোনো একটা সেন্টেন্স যদি থাকে সেই সেন্টেন্সের মধ্যে ওই ভার্বের তৃতীয় রূপের আগে একটা এই বি ডাবল ইএন আছে কিনা, তারপরে মেন ভার্বের তৃতীয় রূপ আছে কিনা, তারপরে বাই। এই তিনটা অংশ যদি থাকে ইনশাল্লাহ আর কোনোদিন অন্তত পক্ষে ভুল হওয়ার কথা নয়। তাহলে আমরা একটু এবার প্রিভিয়াস কোশ্চেনে চলে যাব, মানে দ্যাট মিন্স আমরা বইয়ে চলে যাব। ওকে, ওই স্যার কিরে, এই যে দেখেন এখানে কি আছে? ঘুমায়েন না, ঘুমায়েন না, শিখেন, বুঝেন, তারপরে দেখেন কি বলছে স্যার। প্রথম প্রশ্নটা দেখেন তো, 21, আই হ্যাড রিটেন দ্য লেটার। তাহলে হ্যাড আছে, রিটেন আছে, ভার্বের তৃতীয় রূপ, এটা ভার্বের তৃতীয় রূপ না? তাহলে উত্তরের মধ্যে অবশ্যই কি লাগবে স্যার? বি ডাবল এন, এই বিন, তারপর রিটেন যেটা থাকবে সেটা রিটেন, তারপরে বাই। আপনি জাস্ট এইটা আগে খুঁজেন যে কোনটার মধ্যে এই কথাটা আছে, বিন রিটেন বাই, বিন রিটেন বাই। এইটুকু দেখে আপনি উত্তর করে ফেলতে পারবেন, বাকিগুলো আপনার লাগবে না। 21 নম্বরের উত্তর কি হবে? 21 লিখে উত্তর করেন দেখি। চেল চেলে বুঝে গেছি, বুঝলে বুঝ পাতা, না বুঝলে বাস পাতা। উত্তর দেখে ফেলছি, হ্যাঁ পোলাপান আসলেই তো। তাহলে একটু এটাকে উত্তর করে ফেলি ধুমধাম করে। ঘুমে ধরছে কি, জড়াইয়া ধরছে ঘুমে নাকি হালকা করে ধরছে? ঘুমকে বলো ছেড়ে দাও শয়তান,
আমি এখন ঘুমাতে চাই না। তাহলে এখানে আছে কি স্যার, আপনার এই অংশটা একটু কাইন্ডলি খেয়াল করেন, এই তিনটা কথা যার মধ্যে আছে সেটা উত্তর। আপনি দেখেন এর মধ্যে ওয়াজ রিটেন আছে মানে হবে না, এটার মধ্যে বিং রিটেন আছে যেটা কন্টিনিউয়াস এটাও হবে না, এটার মধ্যে ওয়াজ রুট আছে এটাও হবে না, তাহলে উত্তর এইটা যেটার মধ্যে হ্যাড বিন রিটেন আছে। কি পারবো না স্যার? কি পারবেন না? অনেকে ফুল করছে, ফুল ফুল ফুল, অনেকে ফুল সবগুলাই করে ফেলছে। ঠিক আছে, মাথায় ঢুকে না মানে মাথায় ঢুকে না, মাথার এই কর্নারে রেখে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে। ঠিক আছে স্যার, আই হ্যাভ এ ক্যাট, এটার প্যাসিভ কি হবে? আই হ্যাভ এ ক্যাট, এটার প্যাসিভ হচ্ছে এ ক্যাট ইজ হ্যাড বাই মি। ওকে, এটা আই হ্যাভ এ কারের মতো, আমি এটা বুঝাই দিব লাস্টের দিকে, একবার আমাকে প্রশ্ন করবেন, হ্যাঁ আর একটু পরে। ছেড়ে দে শয়তান, স্যার মারবো? হ্যাঁ ঠিক আছে, তো এরকম ডায়লগ দিবেন, ছেড়ে দে শয়তান, দূর হয়ে যায় এখান থেকে। ঘুমকে বলবেন তুই আমার মাথা পাবি, মন পাবি না, আমার মন এখন পড়ার দিকে। ঠিক আছে, তো যাই হোক, এই পর্যন্ত যদি স্যার হয়ে যায় 21 নাম্বারের পরে 22 নাম্বার একটু দেখে আসি। 22 নাম্বারটা কি বলছে? চ্যাপল হ্যাজ মেড টি। সেম দেখেন, হ্যাজ মেড, তাহলে মেডের জন্য উত্তর আপনার কি খুঁজতে হবে স্যার? অবশ্যই এই যে বি ডাবল এন, বিন মেড বাই। দেখেন তো কোনটা আছে, পারেন কিনা উত্তর এবার? বি ডাবল এন, বিন, তারপরে মেড বাই। এরপরে দেখেন 22 নাম্বারটা স্যার, স্যার আমার কমেন্টটাও একটু পড়েন। মাধবীলতা নাকি মাধবী, তারপরে আইজ সম্ভবত, এই যে কমেন্ট পড়লাম স্যার। ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। একজন বলছে ভাই রে ভাই, স্যার খুব মজার মানুষ। হ্যাঁ গুড। হ্যাঁ 22 নাম্বারটা উত্তর এই যে করতেছি। হ্যাঁ গুড গুড, এই তো ধুম ধুমাইয়া বুঝছেন আপনারা, আমি অন্তত বুঝতে পারতেছি, কারণ আপনাদের উত্তরই বলে দিচ্ছে, কমেন্টসই বলে দিচ্ছে যে আসলে আপনারা বুঝতেছেন ক্লাসটা। তাহলে এখানে ছিল স্যার মেড, আমার বিং মেড বাই, প্রথম দুইটা স্যার বিং মেড নাই মানে এই দুইটা কাটা, ও জাহান নামে যাক, ওটা দেখার দরকার নাই। এবার এই জায়গায় আসেন স্যার, এখানে বিং মেড বাই, বিং মেড বাই, কথা হচ্ছে স্যার এখানে একটাই হ্যাজ আছে একটাই হ্যাভ আছে, এইটুকু আপনারা কি দেখে বুঝছেন? টি 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 সিঙ্গুলার, তাহলে হ্যাজ বসবে। কেউ সিঙ্গেল থাকলে তার সাথে এস দিতে হয়, না হলে তিনি সিঙ্গেল আছেন এটা বোঝাবে কেমনে? এই জন্য হ্যাজের সাথে এস আছে দেখেন, আর হ্যাভ এটার সাথে এস নাই, এটা উই থাকলে হইতো, এই জন্য এটা বাদ। ওকে, কার কার হইছে দেখি একটু, কার কার হইছে হাত তুলে দেখান তো একটু, যে স্যার আমার হইছে, দেখি কার কার হইছে। এবার আসি স্যার 23 নাম্বার, 23 নাম্বার। ওকে, a storm has uprooted the tree, একটা ঝড় কি করছে? গাছকে উপড়ে ফেলছে, আপরুট করে ফেলছে, তাহলে storm has uprooted tree। তো আমাদের কাজ হচ্ছে স্যার, এখানে আমরা যখন দেখেছি uprooted কথাটা লেখা আছে আমাদের, অবশ্যই এটা হচ্ছে V3 তাই না? তো আমাদের সেটার জন্য কি প্রয়োজন? সেম আগেরটার মতো একটা জিনিস আমাদের প্রয়োজন, সেটা কি ছিল স্যার? এই অংশ থেকে আমরা দেখেছি uprooted যে কথাটা ছিল, এই uprooted কথাটাকে আমরা এখান থেকে নিতে পারবো। তাহলে বিন আপরুটেড বাই, এই তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে, ফিক্স থাকে, ইনশাল্লাহ আমরা সেটাকে সুন্দরভাবে কভার করতে পারবো। ঠিক আছে, কি বলছি? ওকে ফাইন, ওকে ওকে, অনেকগুলা অনেকের হয়েছে। তাহলে এই যে বিন আপরুটেড বাই, এই বিন আপরুটেড বাই কথাটা যেখানে আছে আপনি সেইটা দেখে এবার উত্তর করেন তো। 23 নাম্বারটা দেখি কি করতে পারেন। সবাই ফান করার জন্য ভাইয়াকে বলে কি যেন বেছে নিও, সমস্যা নাই। কার কার হয়েছে? হলো না হলো না, তারপরে ফান করে বেছে নিও। একজন বলছে আপনার কণ্ঠ এটা, তারপরে কি বলছে? স্যার দেরি গলিতে যাই, ও স্যার দেখি গলিতে যাই যান গলিতে যান, চলে সমস্যা নাই স্যার। আমার হয়েছে, গুড, অনেকের হয়েছে, অনেকের অনেকের ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, এভাবে পড়া পারলে আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। অনেক আগেই 22-এর অ্যান্সার করে ফেলছি, আমাদের সেই লোকাশেঙ্কো অনেক আগেই 22-এর অ্যান্সার করে ফেলছে ইনশাল্লাহ। আর এই যে এই 23 নাম্বারটার উত্তর এবার করে ফেলেন, তাহলে সেম আগেরটার মতো বিন আপরুটেড বাই, কোনটাই আছে সেটা উত্তর, বিন আপরুটেড বাই। আপনার আগে পরে সাবজেক্ট টাবজেক্ট যা যা আছে এগুলা দেখার প্রয়োজন নেই এখনই, যেহেতু আপনি বেসিকটা বুঝেন, তাহলে ইনশাল্লাহ বাকি অংশ সুন্দরভাবে করতে পারবেন। ওকে,
তাহলে এইখানে স্যার আমাদের প্রথমটার মধ্যে বিন আপরুটেড বাই আছে, বাট পরেরটায় বিন আপরুটেড বাই নাই, ফর আছে। তাহলে এটা কাটা। এখানে যদি দেখেন শুধু আপরুটেড বিন নাই, কাটা। এটার মধ্যে আপরুটেড বিন নাই, তাহলে এটা কাটা। তাহলে 3টা কাটা গেছে, একটা হইছে। আপনি দেখেন যে এইবার আপনার জন্য সহজ মনে হয় কিনা। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা, এইসব কাহিনী মুখস্থ বাদ দিয়েন। ওকে, আজকে বুঝে যাবেন। ফার্স্ট পারসন আমি বুঝাই দিচ্ছি, দেখেন পারসন জীবনে ভুলবেন না। আমি এখন 1 মিনিট বলবো, কোনো পারসন একমাত্র সে যদি বাপ মা মেনে নেয়, ভাই বোন মেনে নেয়, সবাই যদি মেনে নেয়, তাকে আপনি জীবনেও ভুলবেন না। ওইটা একটা পারসন। আর একটা হচ্ছে এখন ভাইয়া যে পারসনকে বুঝাই দিবে, এই পারসনকে জীবনেও ভুলবেন না। দেখেন কিভাবে। এই পর্যন্ত 3টাই কার কার হয়েছে একটু দেখি, 3টাই কার কার হয়েছে এখন পর্যন্ত। এই 3টা হওয়ার পরে আমি একটু পারসন বুঝাই দিয়ে আসি যে পারসন কয় প্রকার, কি কি। ওকে, দেখেন আসি এবার একটু পারসন। ফার্স্ট পারসন কি স্যার? কাকে ফার্স্ট পারসন বলে? ওকে, মনে রাখবেন কোনো কিছু ঘটলে, আবার বলছি একটু কথা শুনি, কি বলছি, কোনো কিছু ঘটলে সবার ফার্স্ট যে বা যারা জানে সেটাই ফার্স্ট পারসন। কি বলছি, কোনো কিছু ঘটলে সবার ফার্স্ট যে বা যারা জানে সেটা হবে ফার্স্ট পারসন। এবার ধরেন কোনো কারণে যদি এখন আমার মাথার মধ্যে পরিমণি ড্যান্স করে, তাহলে সবার আগে কে জানবে? আমি। আমি ইংলিশ কি স্যার? আই। আর আমি যদি একা না থাকি, ধরেন আমি আর আমার ওয়াইফ ঘুমাই আছি, হঠাৎ যদি কারেন্ট চলে যায়, সবার আগে কারা জানবে? আমি হয়ে যাবে এবার প্লুরাল, মানে আমরা। তাহলে আমি থেকে এবার হচ্ছে কি স্যার? আমরা। তাহলে আই এবং উই, এই যে 2টা জিনিস স্যার আমরা দেখেছি, একটা হচ্ছে আমি, হ্যাঁ পেয়েছি। দেখেন তাহলে আমি, আর একটা হচ্ছে কি স্যার? উই। এই যে আমি এবং আমরা যেটা জানলাম, আমার 3টা হয়ে গেছে। গুড, অনেকেরই 3টা হয়েছে। ওকে, তাহলে কি বলছি, সবার ফার্স্টে কোনো কিছু ঘটলে যে বা যারা জানে সেটাই হয় ফার্স্ট পারসন। আর এই ফার্স্ট পারসন কে কে হতে পারে? সিঙ্গেল হলে আমি মানে আই, আর প্লুরাল হলে আমরা। এটা আমরা যাকে বলি সেটা হবে সেকেন্ড পারসন, আমরা যাকে বলি সে হবে সেকেন্ড পারসন। এখন দেখেন সেকেন্ড পারসনের কথা যদি বলি স্যার, অর্থাৎ আপনি যখন দেখতেছেন, যেমন ধরেন আমি এখন পড়াচ্ছি রুমের মধ্যে, হঠাৎ যদি এখন কারেন্ট চলে যায়, সবার আগে আমি জানবো। এবার আমার আউটে যদি কেউ থাকে, তারা আসলে বলবো, আপনি কি জানেন কারেন্ট চলে গিয়েছিল? তুমি কি জানো কারেন্ট চলে গিয়েছিল? বেশি যদি হয় তাহলে বলবে, তুই কি জানোস কারণ গেছিল গা। এই যে কথাটা, তুমি, তুমি, তুই, আপনি, যাই বলি, সবগুলার ইংলিশ একটাই, সেটা কি স্যার? ইউ। তাহলে আমি এবং আমরা, এটা ফার্স্ট পারসন, কারণ কিছু ঘটলে সবার আগে এরা জানে। আমরা যাকে বলি সেটা হচ্ছে সেকেন্ড পারসন। বাকি যা আছে স্যার থার্ড পারসন। বাকিগুলা কি স্যার? থার্ড পারসন। এটাকে আমরা বলতে পারি স্যার বাকি সব। এটা আপনার এটা মুখস্থ করার দরকার নাই যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পারসন তারা, ওইটার দরকার নাই। জাস্ট বুঝবো বেসিকটা, হ্যাঁ, যে কেন এদেরকেই ফার্স্ট পারসন বলা হয়। কারণ কোনো কিছু ঘটলে সবার আগে সে জানে। বুঝে পড়লে সব সহজ লাগে। ওকে, আমিও চাই আপনাদের জন্য সবকিছু সহজ লাগুক, আপনারা যেন খুব ভালো করে সব বিষয় বুঝতে পারেন, জানতে পারেন। আচ্ছা, পারসনটা ক্লিয়ার বুঝতে পারছি কিনা? বেসিক ধারণাটা এটা কোনো বইতে নাই, আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই অন্তত পক্ষে। এই পারসন জাস্ট কিছু কিছু বইতে লেখা আছে, ফার্স্ট পারসন এই 2টা, সেকেন্ড পারসন এই 2টা, বাট বেসিকটা যে কি, কেন তাদেরকে ফার্স্ট পারসন বলা হয়। একটা ছেলেরে দেখে যদি আপনি বলেন এটা আপনার জামাই, কেন তারে জামাই বলা হয়, এটা তো আপনার বুঝতে হবে। হ্যাঁ, এই কারণে তাকে বলা হয়। তাকে তো আপনি দুলাভাইও পরিচয় করে দিতে পারতেন। তো হিসাবটা হচ্ছে স্যার এরকম, যে বিষয়টা যে কোনো কিছু ঘটলে সবার ফার্স্টে যেই বা যারা জানবে তারা ফার্স্ট পারসন, তারা যাকে বলবে সে হবে সেকেন্ড পারসন, বাকি সবাই থার্ড পারসন। এটা ক্লিয়ার কিনা ভাইয়া? বুঝতে পারছি এটা ক্লিয়ার কিনা? ওকে, এবার একটু আমরা, একটা ভাইয়ার একটা প্রশ্ন ছিল, সেটা এরকম ছিল স্যার, আই হ্যাভ এ ক্যাট। এই প্রশ্নটার উত্তর প্যাসিভ ভয়েস কি করব? এটার উত্তর প্যাসিভ ভয়েস কি হবে দেখি, আপনারা একটু করেন, এটার উত্তর করেন। ততক্ষণে আমি সাথে আরো একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি বোঝানোর জন্য। স্যার এত এত ছোট বেলায়
শিখছিলাম, হ্যাঁ ছোটবেলায় শিখছিলেন, এখন বড় হয়েছেন না, বড়বেলায় বড়ভাবে শিখবেন। ওকে, আচ্ছা তাহলে একটু দেখেন কি বলছে, আই হ্যাভ এ ক্যাট, এটার প্যাসিভ ভয়েস কিভাবে এটা করবেন। আর আমি নিচে ততক্ষণে আরো একটা প্রশ্ন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে জাস্ট আমি সেম জিনিসটা করতেছি, শুধু এবার লিখতেছি আই হ্যাভ, সরি আই লাইক এ ক্যাট। নিচের প্রশ্নটা উপরের প্রশ্নটার সাথে এবার নিচের প্রশ্নটা আমি যুক্ত করছি। 1 নাম্বার প্রশ্নের উত্তর করবেন, আর এটা হচ্ছে 2 নাম্বার, এই প্রশ্নটার উত্তর করবেন। হ্যাঁ, এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি করতে পারেন, নিচেরটা অবশ্যই পারা উচিত আপনার, নিচেরটা পারলে উপরেরটা 100% পারবেন। আমি জাস্ট প্রসেসটা দেখাই দিব। ওকে, আচ্ছা, উই আর গোয়িং টু ক্লোজ দ্য ডোর, আমি বুঝাই দিচ্ছি এটা কি হবে। হ্যাঁ, হাত দিয়ে টান দিলেই কালি বের হয়, মানে বুঝি নাই। আচ্ছা, এই নিচের প্রশ্নটা আমি একটু 2 নাম্বারের উত্তর চাচ্ছি আপনাদের কাছে, দেখি 2 নাম্বারটা একটু বুঝতে পারেন কিনা। প্রথমে হচ্ছে স্যার আই লাইক এ ক্যাট, তাহলে আপনার লাইক এটা ভার্ব 1, আপনারা জানেন যেহেতু ভার্ব 1 হয়, তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের, স্যার আমি আপনার পেইড ব্যাচ স্টুডেন্ট ছিলাম, ক্লাস আজীবন রেকর্ড থাকবে বলেছিলেন, কিন্তু স্যার ক্লাসগুলো দেখা যাচ্ছে না। কততম ব্যাচ? আমাদের 19তম ব্যাচে ক্লাসগুলো শুধুমাত্র রেকর্ড আছে, তার আগের ক্লাসগুলো সব আপনারা জানেন, ফেসবুকের একটা নতুন রুল আছে, এখন কোনো লাইভ ক্লাসই 30 দিনের বেশি থাকে না। যেহেতু 30 দিনের বেশি থাকে না, সো আমাদের হাতে কিছু করার নেই, আমরা বরং হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নোটিশ দিয়েছি যে হ্যাঁ ক্লাসগুলো থাকবে না, ক্লাসগুলো হয়তো ডিলিট হয়ে যেতে পারে বা কোনো সমস্যা, সেক্ষেত্রে এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলার মানে কি কি করা উচিত আপনার, সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে নোটিশ দিয়েছি। হয়তো যারা হোয়াটসঅ্যাপে অমনোযোগী ছিলেন সেই ক্ষেত্রে তারা একটু বা ভুল করতে পারেন। আচ্ছা, এবার দেখেন কি বলছে, আই লাইক এ ক্যাট, তাহলে প্রথমে লাইক ভার্ব 1, আপনার জন্য এর জন্য কি লাগবে, লাইকের তৃতীয় রূপ লাইকড, তারপরে বাই, এরপরে মি, এটা হচ্ছে ফার্স্ট কাজ। আর শুরুতে কি আসতেছে, এ ক্যাট, যেহেতু এটা ভার্ব 1 তাহলে এখানে ইজ বসাতে হবে, এ ক্যাট ইজ লাইকড বাই মি। এবার সেম জিনিসটা এখানে আছে, স্যার আই হ্যাভ এ ক্যাট, নিয়মটা কি স্যার বুঝেন, অবজেক্টকে সাবজেক্ট করা, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করেন কি হচ্ছে, এ ক্যাট। আচ্ছা, এই হ্যাভ এখানে ভার্ব 1 হিসাবে বসছে, কেউ যেন এটাকে পারফেক্ট মনে করেন না, অনেকে পারফেক্ট মনে করে এটাকে ভুল করে। হ্যাঁ, এটাকে অনেকে পারফেক্ট মনে করে ভুল করে, তাহলে এ ক্যাট। এবার দেখেন এটা ভার্ব 1 যেহেতু, তাহলে এখানে কি লিখবো, ইজ, হ্যাভের তৃতীয় রূপ হ্যাড, এরপরে বাই, তারপরে মি। এটা যদি কেউ এটা না বুঝে থাকেন তাহলে একটু রিপ্লেস করে দেখাই তাদেরকে, এখানে ক্যাট লেখা আছে না, লাইক, লাইকের জায়গায় আমি যদি হ্যাভ দিতাম, দেখেন হ্যাভ, আপনারা দেখেন সব জায়গায় সেম জিনিস হবে, শুধু লাইকের জায়গায় লাইক লিখছি, এই লাইক না লিখে আমি এখানে হ্যাবের জায়গায় হ্যাবের তৃতীয় রূপ হিসাবে হ্যাড লিখতাম, তাহলে কিন্তু সব ওকে হয়ে যেত হিসাবটা। ওকে, যে স্যার লাইকের জায়গায় লাইক হয়েছে যেমন হ্যাবের জায়গায় হ্যাড হতো। আই হ্যাভ এ ক্যাট মানে এ ক্যাট ইজ হ্যাড বাই মি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অনেকে এটাকে জোর করে পারফেক্ট মনে করতে পারে। পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের তৃতীয় রূপ থাকে, ঠিক আছে। যদি কেউ কারো মনে হয় যে এটা ফার্স্ট টাইম করছেন, তাহলে অবশ্যই অবশ্যই এটাকে কয়েকবার লিখে রাখবেন, কয়েকবার লিখে রাখবেন, কারণ পরীক্ষাতে এটা আসছে এর আগে। আই হ্যাভ এ কার, এরকম আসছিল যে এ কার ইজ হ্যাড বাই মি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ক্লাসটি কেমন লাগলো আবারও বলছি, অবশ্যই কমেন্টসে জানান। সবকিছু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, আজকে যতটুকু পড়লাম আমরা, এটুকু পড়লেন কিভাবে, কেমন লাগলো, আজকে ফার্স্ট ক্লাস হিসাবে অনেকে যুক্ত হয়েছিলেন, তাদের কেমন লাগলো সেটাও কমেন্টসে জানিয়ে দিবেন। স্যার একটা কোশ্চেনে ক্যান, ইন, এ ক্যান, এইগুলা কি সেন্টেন্স, কোনটা বুঝি নাই, এরকম কোনো প্রশ্ন ছিল? একটু কমেন্টসে জানিয়ে দিব সবাই যে কেমন বুঝতে পারছি কিনা, কোনো সমস্যা আছে কিনা। আর একটা কথা হচ্ছে যে স্যার ক্লাসটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টসে জানিয়ে দিব। ওকে, ফার্স্ট ক্লাস করেছে আজকে অনেকেই, সেই হিসাবে ফার্স্ট ক্লাসে অনেকের অনেক প্রত্যাশা থাকে, অনেকের অনেক হতাশার জায়গা থাকে, যে হ্যাঁ ফার্স্ট ক্লাস কইরাই হতাশ আছে না, প্রথম দিনেই হতাশ, কাজে গেছেন একটা চাকরিটা, এরকম কাজ থাকে। তো সেক্ষেত্রে কারো কোনো ধরনের হতাশার জায়গা আছে কিনা বা প্রত্যাশার জায়গা আছে কিনা, ক্লাসটি কেমন লাগলো সেটাও একটু করবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে রেকর্ড থাকবে না, এই ক্লাসগুলো সব রেকর্ড থাকবে, কারণ এই ক্লাসগুলো আমরা ডাউনলোড করে পরে আপলোড দিই, অর্থাৎ লাইভ ডিলিট হয়ে গেলেও পরে আপলোড করা ক্লাসগুলো আমাদের গ্রুপে থেকে যায়। ওকে,
আয়েশা সিদ্দিকা অলরেডি উত্তর করছে, খুব ভালো। হানি টেস্ট সুইট এর মিনিংটা কি ভাইয়া? এর অর্থ হচ্ছে মধু মিষ্টি। নরমালি এটাকে লিঙ্কিং ভার্ব বলে। হানি টেস্ট সুইট, এটা মূলত হওয়ার কথা ছিল হানি সুইট। আজকে আমার ফার্স্ট ক্লাস অনেক অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। অসাধারণ লাগছে আপনার ক্লাসটা স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লাস ওয়াজ ফেভারিট, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। অনেক অনেক ভালো লেগেছে স্যার, সব ক্লিয়ার এখন পর্যন্ত পড়িয়েছেন, থ্যাংক ইউ। অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ, অনেক ভালো। আপনার ক্লাস সব সময় ভালো, থ্যাংক ইউ, ভালো লাগছে, থ্যাংক ইউ। ক্লাসটি 100% সেরা, থ্যাংক ইউ। খুবই ভালো হয়েছে ক্লাসটা স্যার, থ্যাংক ইউ। আমি নাম বলছি না, কারণ নাম বলতে বলতে অনেক কমেন্টস চলে আসতেছে নিচে, এই জন্য নাম বলতে পারতেছি না। হানি টেস্টের অর্থটা অলরেডি বলছি স্যার একটু আগে। সাথী অনেক অনেক ভালো, থ্যাংক ইউ। মোহাম্মদ তৌহিদ বলছে স্যার অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, ওকে ছিল, আচ্ছা ঠিক আছে। তারপরে মীরা নাহার, সে অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছে, জানে স্টুডেন্ট আমার যারা ওল্ড তারা জানে স্যারের লাভ রিয়াক্ট পছন্দ। তারপর উই আর গোয়িং টু ক্লোজ দ্য ডোর, একটা প্রশ্ন মনে পড়ছে, এক আপু তখন প্রশ্ন করছিল বা এক ভাইয়া, প্রশ্নটা হচ্ছে এরকম, দেখেন কি বলছে, উই আর গোয়িং টু ওপেন বা ক্লোজ ছিল, উই আর গোয়িং টু ক্লোজ দ্য ডোর। আচ্ছা একটা কথা বলি স্যার, এটাও কন্টিনিউয়াস, বাট এটা মিনিং কন্টিনিউয়াস না, হ্যাঁ এটা মূলত ফিউচার টেন্স। কি এটা মূলত ফিউচার মিনিং দেয়। যেমন আমি যদি বলতাম উই আর গোয়িং টু ওপেন আ শপ নেক্সট ইয়ার, আমি আগামী বছর একটা শপ খুলতে যাচ্ছি, এর মানে এই না যে আমি এরকম হাইটে হাইটে যাচ্ছি, এটার মানে হচ্ছে আমি একটা শপ ওপেন করব, ফিউচারে ওপেন করব। আই উইল বা আই শ্যাল ওপেন আ শপ, এটা ফিউচার ওপেন করব, সেই ফিউচার কথাটা সেখানে না গিয়ে আমাদের এটা ঘুরিয়ে আসে। তো এই যে উই আর গোয়িং টু ক্লোজ দ্য ডোর, এইটা দিয়ে মূলত বোঝায় যেটা, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল উই উইল অথবা উই শ্যাল ক্লোজ দ্য ডোর। এখন এই জায়গাটায় আমরা বলে থাকি গোয়িং টুটাকে চেঞ্জ করা যাবে না, গোয়িং টু শ্যালের অর্থ দিচ্ছে, মানে গোয়িং টুই থেকে যাবে। তো সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে এই গোয়িং টু অর্থাৎ যে গোয়িং দিয়ে হেঁটে যাওয়া বোঝায় না, সেই গোয়িং টু সাথে একটা বি দিতে হয়, আর ক্লোজের তৃতীয় রূপ ক্লোজড, তারপরে বাই, এই হচ্ছে সিস্টেমটা। ওকে, গোয়িং টু বি ভার্বের তৃতীয় রূপ, এরপরে বাকি কাজটা কি স্যার? বাকি কাজটা সেম আগের মতো, উই থাকলে লাস্টে আমাদের কি ব্যবহার করতে হয়? আস। আর এই পাশে দ্য ডোর ছিল, এটা হচ্ছে শুরুতে আসে দ্য ডোর, এটা। আর এই যে এখানে আর ছিল, উই এর জন্য আর হয়েছে, যেহেতু দ্য ডোর একটা, তাই আমাদের এখানে ইজ। এই হচ্ছে হিসাবটা। লটারি এখনো তো অনেকে কমেন্টস করে নাই, কমেন্টস এখনো অনেক পড়তেছে। ওকে, যেমন আমি যদি আপনাদেরকে দেখেন একটা সেন্টেন্স দেখাই জাস্ট বোঝার জন্য, একটু খেয়াল করেন। কোন একটা জায়গায় লেখা আছে যে উই, তারপরে লেখা হচ্ছে আর, তারপরে লিখলাম গোয়িং, তারপরে টু ওপেন আ শপ। আমি এই যে একটা সেন্টেন্স লিখলাম, দেখেন যে উই আর গোয়িং টু ওপেন আ শপ, এই সেন্টেন্সটা একটু নিজেরা চিন্তা করেন যে স্যার এই সেন্টেন্সটা যদি বোঝার চেষ্টা করেন, জাস্ট খেয়াল করেন এখানে আমরা যদি একটু দেখি এটার মধ্যে পার্থক্যটা কোথায়। এই যে এই উই আর গোয়িং টু ওপেন এ শপ, এটার মানে কি একটা শপ ওপেন করার জন্য কি আমি হাঁটা শুরু করছি? না, এটা দিয়ে আবার ওয়াকিং বোঝায় না বা মুভমেন্টও বোঝায় না, এটা দিয়ে পসিবিলিটি বোঝায়। তো এই যে গোয়িং টু যখন এরকম থাকে, এটা মূলত এভাবেই রেখে দিতে হয়। তো তখন আপনি কি করবেন, এখানে জাস্ট গোয়িং লিখলেন, টু লিখলেন, একটা বি লিখবো এক্সট্রা। ওকে, এই বিটাই হচ্ছে মূলত আমার এক্সট্রা কাজ। আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে নতুন জিনিস কি আসছে এখানে স্যার, এটা হচ্ছে এই বি। ওকে, এটা এখন দেখেন এই যে বিটা লিখছি, বির পরে নিশ্চয়ই আপনারা জানেন যে কোনো ভার্বের তৃতীয় রূপ বসে, তাহলে ওপেনের তৃতীয় রূপ কি স্যার? ওপেনড। এরপরে বাই, আর শুরুতে উই ছিল তার জন্য লাস্টে আসতেছে আস, এইটা। আর শেষে কি ছিল? আর শপ, তাহলে এখানে ছিল স্যার শপ, আমরা এখানে দিলাম আর শপ। নিশ্চয়ই জানেন যে উই এর সাথে আর বসে, কিন্তু একটা শপের সাথে আর বসে না, সেক্ষেত্রে কি বসাতে হয়? ইজ। ওকে, তো স্যার এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি যেহেতু লাস্ট প্রশ্ন করেছিলাম, যিনি লাস্ট প্রশ্নটা করেছিলেন সে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। সেই ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। নিয়মিত ক্লাস পেতে অবশ্যই, এটা আমাদের আরেকটা পেজ, এটা সম্পূর্ণ অ্যাডমিশন ক্যান্ডিডেটদেরকে নিয়ে কাজ করা। এই পেজে যারা আপনার আছেন এখন যুক্ত, এই পেজে মূলত অ্যাডমিশন রিলেটেড কাজগুলো বেশি হবে। আপনারা জানেন আমার প্রত্যেকটা পেজ আলাদা আলাদা, হাবিব স্যারের পার্সোনাল হাবিব স্যার পেজ আলাদা, আমাদের বিসিএস বা জবেরটা বিসিএস প্রাইম নামে সেটা আলাদা, এবং এটা হচ্ছে সম্পূর্ণ টপ টিচার্স যেটা দেওয়া, এটা আমার অ্যাডমিশন ক্যান্ডিডেটকে কেন্দ্র করেই করা, কারণ সব জায়গায় আমি একগুলা নিলে একটু অন্যরকম হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা তো অলরেডি জানিয়েছেন ক্লাস কেমন ছিল, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। এবার ঘুমকে বলেন আসো আমাকে জড়িয়ে ধরো, ঘুমিয়ে পড়ি দুজনে, ঠিক আছে? ওকে, তাহলে গুড নাইট।